শুরু করছি অনুগল্প জাদুর শহর ঢাকারে। লেখনীতে মিথু বুড়ি। আব্বা, আমি ঢাকা যাব। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে চিরদয়ন গম্ভীর মুখে ছেলের দিকে তাকালো আফজাল সাহেব। পাশে নত জনমুখে দাঁড়িয়ে আছে পলি আক্তার। ছেলেকে বারবার চোখের ইশারায় চুপ থাকতে বলছেন, কিন্তু পলাশ চুপ যায় না। সে এক বুক সাহস নিয়ে আজ আব্বার সামনে হাজির হয়েছে। আফজাল সাহেবকে নিরুদ্বেগ ভঙ্গিতে আবারও খবরের কাগজে মনোনিবেশ করতে দেখে কিছুটা ভরকে গেল পলাশ। সে আবারও সাহস সঞ্চয় করে বলল, আব্বা, আমার কথা এড়িয়ে যাবেন না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ঢাকা যাব। ঠিক আছে। খবরের কাগজে মুখ রেখে নিরেট কণ্ঠে বললেন আফজাল সাহেব। পলাশ থমকে মায়ের দিকে তাকালেই ভদ্রমহিলা থমথম মুখে দুপাশে মাথা নাড়লেন। পলাশ আজ দমে না। ফের আফজাল সাহেবের সামনে গিয়ে গমগমিয়ে গলায় বলল, আব্বা, আপনি আমাকে কথা দিয়েছিলেন উচ্চ মাধ্যমিকে বোর্ড স্ট্যান্ড করলে যা চাইবো তাই দিবেন। আফজাল সাহেব খবরের কাগজ রেখে সরাসরি পলাশের দিকে তাকালো। চোয়াল পর্বত সম গম্ভীরতা নিয়ে সরাসরি ছেলের দিকে তাকিয়ে সপাটে প্রশ্ন ছুড়লেন, আমি বলেছিলাম যা চাইবে তাই দিব। তুমি আমার কাছে চেয়েছো কিছু? কটাক্ষ প্রাণ প্রশ্ন বানে পলাশের দ্বিধাজড়িত চোখ জোড়া মায়ের দিকে ছুটে গেল। পলি আক্তার অসহায় হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। আফজাল সাহেব রকিং চেয়ারে গা এলিয়ে দিয়ে জলদ গম্ভীর গলায় বললেন, তুমি আমাকে তোমার সিদ্ধান্ত জানিয়েছ, অ্যান্ড আই ডু নট এগ্রি উইথ দ্যাট। পলাশ ঢোক গিলে শুকনো চৌচিরে গলা সিক্ত করতেই বলল, আব্বা, আমি আপনাকে কাছ থেকে একটা কিছু লুকিয়েছি। আতঙ্ক যেন আগুনের মতো ন্যানো সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে পড়ল আফজাল সাহেবের সারা শরীরে। তিনি নাগাসাকির বোমা বিস্ফোরণের মতোই জ্বলে উঠলেন। লুকিয়েছ মানে? তুমি কি কোনো ক্রাইম করেছ? পলাশ মৃদু হেসে মাথা নাড়ল। আমার আব্বা আমাকে সেই শিক্ষা দেয়নি তো। আফজাল সাহেবের বুকে ধরা পড়া পাহাড়ের থোপ যেন হঠাৎ করে কোথাও মিলিয়ে গেল। তবু তিনি পুরোপুরি শান্ত হতে পারলেন না। ব্যস্ত গলায় বললেন, আমার কাছ থেকে কি লুকিয়েছ তুমি সেটা বলো। আফজাল সাহেবের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহ বোধহয় অসীম। পলাশ প্রলম্বিত শ্বাস ফেলে প্যান্টের পকেটে থেকে অ্যাডমিশন টেস্টের পেপার বের করে আফজাল সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, আগে নিজে প্রমাণ করতে চেয়েছিলাম, সেই জন্য এতদিন জানাইনি। আর যোগ্যতা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আব্বা। আফজাল সাহেব খবরের কাগজটা হাতে থেকে রেখে তার কাগজটা হাতে নিল। ওপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি দেখা মাত্রই চমকে উঠলেন। গর্বে আরো বুক ভরে আসলো তার ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। ভেতরে ভেতরে খুশি হলেও হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্ত পার্টে। গুরু গম্ভীর বিশিষ্ট দাম্ভিক লোকটা ভেতর আজ হঠাৎ করে ইচ্ছে পোষণ করে ছেলেকে জড়িয়ে ধরতে, তবে নিজ হাতে তৈরি জদরেল স্বভাবের জন্য পারলেন না শক্ত ক্লোশ থেকে বেরিয়ে ছেলেকে বুকে টেনে নিতে। আফজাল সাহেব বরাবরই গম্ভীর, স্বল্পভাষী আর এক কথার মানুষ। তার কথার ওপরে কোনো কথাই চলে না এই পরিবারে। তাই তো স্ত্রী পলি আক্তার অসহায় চোখে ছেলের দিকে তাকিয়েছিলেন এতক্ষণ। আব্বা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। খুব ভালো সাবজেক্ট, মাইক্রোবায়োলজি। হল টল সব রেডি, শুধু আপনার অনুমতির অপেক্ষা। আমাকে নিরাশ করবেন না আব্বা। ঢাকা কি তোমার মামার বাড়ি মনে হচ্ছে? যখন ইচ্ছে যাবে, যখন ইচ্ছে আসবে। আব্বা, বড় বাসে 2 ঘন্টা লাগে ঢাকা যেতে। আফজাল সাহেব মুখ কঠিন করে বললেন, আমাদের গ্রাম থেকে সদরে যেতেই তো 2 ঘন্টা লাগে। তারপর সদর থেকে ঢাকার বাস উঠলে আরো 2 ঘন্টা। জ্যামে পড়লে সারাদিনের ব্যাপার। তুমি থেকেছো আমাদের ছেড়ে? পলাশ দাম্ভিকতার কণ্ঠে বলল, আমি ছেলে মানুষ আব্বা, এই রিস্ক একটু নিলে কিছু হবে না। আমি এই রিস্কটা নিতে চাই। আফজাল সাহেব হঠাৎ করে বুকের ভেতর তীব্র চাপ অনুভব করলেন। ভাপা জোরে হাত চেপে কুচো হতেই পলাশ ছুটে গেল তার দিকে। আফজাল সাহেব ধরে চেয়ারে বসাতেই পলি আক্তার ছুটে গিয়ে স্বামীকে পানি এনে দিলেন। আফজাল সাহেব হাঁপাচ্ছেন। প্রতিটি মানব জীবনে এমন কিছু অতীত থাকে যা থেকে আমরা কোনোদিনই পুরোপুরি বের হতে পারি না। জোকের মতোই তা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে আমাদের হৃদয়ের গভীরে।
আর সময়, সে তো এক নিষ্ঠুর খেলোয়াড়। সুযোগ পেলেই অতীতকে টেনে আনে সামনে, গোলক চক্রের মতো আবারও ঘুরিয়ে দেয় সবকিছু। অতীত তখন আর শুধু স্মৃতি নয়, হয়ে আছে বর্তমানে ছায়া। আফজাল সাহেবরা ছিলেন যমজ দুই ভাই, আফজাল ও আজনাল। পাটুলি ইউনিয়নের ইতিহাসে প্রথমবারের মতো দুজন একসঙ্গে চান্স পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গোটা গ্রাম ঘুরে খুশির হাওয়া। আর তাদের পিতা আলাউদ্দিন সাহেব যেন গর্বে আকাশ ছুঁয়েছিলেন সেই দিন। ছেলেদের ভবিষ্যতের আশায় জমি বন্ধক দিয়ে পাঠিয়ে দিলেও ঢাকায়। সময়টা স্বপ্নের মতোই কাটছিল। আফজাল ছিলেন একটু গম্ভীর প্রকৃতির, আর আজনাল ছিল তার উল্টো। সে ছিল মিষ্টভাষী, হাসি খুশি। কয়েক মাসের মধ্যেই আজনাল দুটো টিউশনি জুটিয়ে ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 9টিতে। নিজে ও ভাইয়ের পড়াশোনার খরচ আজনাল একাই চালাতেন। বাবাকে আর টাকা পাঠাতে হয়নি গ্রাম থেকে। শেষের দিকে আফজালও ভাইয়ের অনুপ্রেরণায় টিউশনি শুরু করে। অবশেষে শেষ হয় অনার্স। সামনে কোরবানি ঈদ। আফজাল বাড়ি ফিরে গেল, আজনাল থেকে গেল ঢাকায়। এক ছাত্রীর মা জানিয়েছে ঈদের আগে দিন পর্যন্ত 1500 টাকা বাড়তি দেওয়া হবে। ঈদের পরপরই ছিল সেই ছাত্রের মাধ্যমিক পরীক্ষা। তখনকার 1500 টাকা মানে আজকালকার 50,000 টাকা। আজনাল রাজি হয়। ইচ্ছে ছিল বাড়িতে গিয়ে সবাইকে ঈদের জামা কিনে দিবে। এ কারণেই সে গরু কেনার মুহূর্ত মিস করে, ব্যস্ত শহরে থেকে যায়। ঈদের আগে বিকালে হতেই ব্যাগ ভর্তি নতুন জামা নিয়ে রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে। হৃদয় খুশিতে ভরে উঠছিল। এক অন্যরকম ঈদ হবে তার। রোড পার হচ্ছিল আজনাল। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে আসা এক দ্রুতগামী বাস মুহূর্তেই থামিয়ে দেয় তার পথ চলা। চাকার নিচে পিষে যায় আজনাল। রাস্তার পাশে ছিটকে পড়ে হাতের ব্যাগগুলো, ঈদের নতুন কাপড় ছড়িয়ে পড়ে এক তরুণের তাজা রক্তে। ঢাকা শহরের ব্যস্ততা থেমে যায় কিছুক্ষণ, কিন্তু পাটুলি গ্রাম আর কখনো আগের মতো ঈদ আসে না। তারপরও আজ আজনাল সাহেবের ফেরা হয়নি গ্রামে। ঈদে গরু দেখা হয়নি, ভাই বোন কিংবা আব্বা আম্মার সাথে ওনার জামাগুলো তুলে দেওয়া হয়নি তাদের হাতে। ব্যাগ ভর্তি স্বপ্ন আর বুক ভর্তি ভালোবাসা নিয়ে আজনাল রাস্তায় পড়েছিল। তবু বেঁচে ছিল তখনও। সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, চোখ তুলে চেয়েছিল কারো দিকে, কিন্তু ওই শহরের মানুষগুলো বড়ই ব্যস্ত। কেউ ক্যামেরা হাতে ব্যস্ত, কেউ ব্যাগ হাতে, কেউ বাস ধরতে দৌড়াচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে অন্যজনের জন্য। অতঃপর আজনাল আর ফিরল না। ঈদের সকালে প্রতিটি মুসলিম পরিবারের উনুনে আগুন জ্বলে, সেমাই রান্না হয়। তখন পাটুলির এক ঘরে কেবল কান্না আর মৃত্যু। আজ সেই শোক কাটিয়ে উঠতে পারেনি আফজাল সাহেব। ভাইয়ের সেই রক্তাক্ত মুখটা বারবার ভেসে ওঠে চোখে। তারপর ঢাকামুখী হয়নি আর তিনি। মাস্টার্স করেছেন গ্রামের এক সরকারি কলেজ থেকে। শহর ছেড়ে ফিরে এসেছেন শিকড়ে। এত বছর পরেও কেউ ঢাকার নাম উচ্চারণ করলে বুকটা কেঁপে ওঠে ওনার। সেই শহরে তিনি ছেলেকে কখনোই পাঠাবেন না। তিনি ছেলের দিকে তাকিয়ে প্রস্তর কঠিন মুখে বলে উঠলেন, ওই শহরে আর নয়। তুমি আমার সামনে থাকবে, আমি আর কাউকে আজনাল হতে দেব না। পলাশ আহত গলায় বলে উঠল, আব্বা। আফজাল সাহেব উঠে দাঁড়ালেন। তোমার চেষ্টাকে আমি সম্মান জানাই, তবে তোমার ঢাকা যাওয়া হচ্ছে না। আফজালের মতো গ্রামের কলেজ থেকে অনার্স শেষ করো, আফাদের মতো। আব্বা, আপনি এভাবে আমার স্বপ্ন ভেঙে দিতে পারেন না। এবার সবকিছু সাহস নিয়ে পলি আক্তার এগিয়ে গেলেন। মাথার ঘোমটা টেনে স্বামীর সামনে দাঁড়িয়ে ম্লান গলায় বলল, ছেলেটা এত করে স্বপ্ন দেখলো যখন। আফজাল সাহেব শ্মশান ব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে থেমে গেল পলি আক্তার। কথাটুকু সম্পন্ন করার শক্তি যেন তার নেই। আফজাল সাহেব বারান্দা ছেড়ে ভেতরের দিকে হাঁটা ধরলেন। হঠাৎ পলাশ পেছন থেকে বলে উঠল, আমার স্বপ্ন ভেঙে গেলে কিন্তু আপনারাও আমাকে পাবেন না, আপনারাও আমাকে পাবেন না। আফজাল সাহেবের পদযুগল থেমে গেল। পিছনে ঘুরে পলাশের দিকে তাকাতেই পলাশ বলে, স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। আপনারাও তো আমাকে বাঁচাতে পারবেন না। পলি আক্তার চমকে উঠলেন। ছেলের কাছে ছুটে যাওয়ার আগে পলাশ নিচের ঘরের দিকে দরজা আটকে ফেলল। বারবার দরজায় ধাক্কালেও দরজা খোলে না। পলাশের
এহেন কাণ্ডে কান্নাকাটি জুড়ে বসলো পলি আক্তার। কলেজ থেকে ফিরে পলাশের যমজ বোন নয়নতারাও কাঁদতে শুরু করলো মায়ের সাথে। 4 বোনের অতি আদরের একটি ছোট ভাই, অনেক সাধনার পর পাওয়া। স্ত্রী এবং মেয়েদের কান্নায় আফজাল সাহেব টনল না, নিজ কক্ষে চলে গেলেন গটগটিয়ে। এভাবে কেটে যায় 3টি দীর্ঘ নির্দিষ্ট নিঃশব্দ দিন। ঘরে দরজা আর একটিবারের জন্য খোলেনি পলাশ। ছেলের শোকে পলি আক্তার ভেঙে পড়েন। শরীরটা দিন দিন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। সারাক্ষণ ছেলের ঘরে দরজার সামনে বসে থাকেন। স্বামীর সঙ্গে সব কথা বন্ধ করে দিয়েছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন অনেক আগেই। বাড়ির রান্নাবান্না গোছানোর সব দায়িত্ব এসে পড়ে নয়ন ও তারার কাঁধে। পলাশ না খেয়ে থাকতে পারে না। ঘরে দরজা না খুলে দরজার নিচ দিয়ে খাবার দিলে চুপচাপ তুলে নেয়। পলাশের বড় বোন দুটো শ্বশুরবাড়ি থেকে ছুটে এসে বাবাকে অনেক বুঝিয়েছে, কোনো কাজ হয়নি। শেষ রাতভর রাস্তায় কাটিয়ে ক্লান্ত চোখে হাজির হন তাদের স্বামীরাও শ্বশুরকে বোঝানোর আশায়। তবু আফজাল সাহেব নড়েননি। বহু প্রতীক্ষার পর সেই মুখখানা দেখেছিলেন তিনি। কত রাত সে সেজদায় কেটেছে তা কেবল তিনি আর তার প্রভুই জানে। 4 কন্যার মাঝে একটি পুত্র সন্তান পলাশ ছিল সবার চোখের মণি। ছোট থেকে দুঃখ, কষ্ট, অভাব এসব শব্দ কখনোই ছুঁতে পারেনি তাকে। আবার পরিবারের কঠোর শাসন ও ভালোবাসার ঘেরাপথে কখনো বিপথে পা রাখতে দেয়নি তিনি। পাটলি ইউনিয়নের সবচেয়ে মেধাবী ছাত্র সে। একবার ঢাকা থেকে ভাইকে হারিয়ে আফজাল সাহেব এবার আর ছেলেকে পাঠাতে চায় না। কেউ তাকে কঠোরভাবে বলুক, তবুও পলাশকে হারাতে পারবে না তিনি। ছেলে তার হাতের বাঁধনে থাকুক, সবসময় থাকুক চোখের সামনে একটা চাননিপাত ভদ্রলোক। 4 দিনের দিন অসুস্থ হয়ে পড়লেন পলি আক্তার। সদর থেকে ডাক্তার আনা হয়। আপাতত স্যালাইন চলছে। আফজাল সাহেব সকাল সকাল বেরিয়েছেন। ফিরল একদম বেলা করে। তিনি সরাসরি গেলেন ছেলের ঘরের সামনে। দরজায় গম্ভীর কণ্ঠে টোকা দিয়ে ডাকলেন, পলাশ দরজা খোলো। পলাশ যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সে ছুটে এসে দরজা খুলে দেয়। আফজাল সাহেব ছেলের দিকে একটি টিকিট এগিয়ে দিয়ে ঠান্ডা গলায় বললেন, আমি খবর নিয়েছি, পরশু থেকে ক্লাস শুরু। কাল ফার্স্ট ট্রিপের টিকিট। যাও, বন্ধুদের থেকে বিদায় নিয়ে আসো। তোমার জামা কাপড় নয়নতারা গুছিয়ে রাখবে। হঠাৎ করে পলাশ জাপটে ধরল আফজাল সাহেবকে। চমকে উঠে থমকে গেল আফজাল সাহেব। অনুভব করলো তার ধূসর রঙের পাঞ্জাবির বুকের অংশ ভিজে যাচ্ছে। পলাশ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার পিঠের পাঞ্জাবির অংশ খামচে ধরে। চৈত্রের খরাতে শ্রাবণের ধারার চোখের কোল ভিজে আসে আফজাল সাহেবের। তার বুক ফেটে যাচ্ছে অদৃশ্য এক বেদনার ভারে। আলগোছে কষ্টে আড়াল করে বুকের মাঝে আফজাল সাহেব ছেলের কণ্ঠে হাত রাখলেন। পাশের ঘরের জানালা দিয়ে বারবার ছেলেকে দেখতেই এই আবেগঘন দৃষ্টিতে চোখে যেন অশ্রু মুছলেন পলি আক্তার। পলাশ সোজা হয়, ভেজা চোখে বাবার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা গলায় বলল, আব্বা, আপনার শিক্ষা আমি সারা জীবন মনে রাখবো। আপনার কথা মাথা নত হয়, এমন কোনো কাজ আমি করব না। আফজাল সাহেবের মাথা নড়িয়ে বলল, আমি জানি আমার শিক্ষা কখনো ভুল হবে না বাবা। কখনো না আব্বা। আফজাল সাহেব আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ছেলের কাঁধে হাত রেখে হঠাৎ করেই ফুপিয়ে উঠলেন, তুমি আব্বার খুব আদরের পলাশ, আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। পলাশের চোখ মুছতে মুছতে বলল, আব্বা, আমার আরেকটা আবদার আছে। আফজাল সাহেব আবারও গম্ভীর হলেন। কি? পলাশ সাহস করে বলে ফেলল, আমি ঢাকা যাওয়ায় ফুলকে বিয়ে করতে চাই। আপনি আজ রাতেই বিয়ের ব্যবস্থা করুন। আফজাল সাহেব এবার উচ্চ শিক্ষিত মানুষ। ছেলের মুখে এমন উদ্ভট কথা শুনে জ্বলে উঠলেন, কি যা তা বলছো তুমি? পলাশ নিজেকে শান্ত রেখে তার ভেতরের অবস্থাটা বোঝালো। আব্বা আমার ফুল অনেক নিষ্পাপ। ওরে কেউ একটা ধমক দিয়ে কথা বললেও কান্না করে দেয়। কেউ যদি ওরে এসে কিছু বলে, ও যে উল্টো কিছু বলবে সে সাহসটুকু ওর নেই। একলা এখানে থাকবে, এলাকার বখাটে পোলাপানের নজরে পড়তে পারে আমার ফুলটার ওপর। এখন আমি আছি, তার সাহস করে কেউ কিছু বলতে পারে না। আমি চলে গেলে তো আর ওরা বসে থাকবো না।
এজন্যই আমি চাই ফুল আমার নামে হয়ে থাকুক, বিয়ে না করান, আংটি অন্তত পরিয়ে রাখুন, যাতে করে সবাই জানে ফুল পলাশের বাগদত্তা। নইলে আমি নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবো না আব্বা। ফুল তোমার বাগদত্তা, এটা পাটুলি ইউনিয়নের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত জানে। আর সেই মাইকিং গত 3 বছর ধরে তুমিই করেছ। পলাশ যেন লজ্জা পেল, সে মিয়ে যায়। আফজাল সাহেবকে আর চোখে ছেলের দিকে তাকালেন। ছেলে লজ্জা পেয়েছে বুঝতে পেরে চাপা হাসলেন। তিনি চলে যেতে যেতে বললেন, তাছাড়া ফুলকে দেখে রাখার জন্য ওর বাবা মা আছে, আমরা আছি। তুমি যেহেতু যাচ্ছ যাও, তুমি অহেতুক চিন্তা করো না, পড়াশোনায় মনোনিবেশ করো। ভদ্রলোক চলে গেলেন। পলাশ আর ঘাটালো না, ঢাকা যাবার অনুমতি দিয়েছে, এটাই অনেক। এবার বাকিটা সে সামলে নেবে। পলাশ ছুটল ঘরের দিকে। বালিশের নিচে অবহেলায় পড়ে থাকা ভাঙা ফোনের স্ক্রিনে হাতে তুলে নিল। দ্রুত কাউকে মেসেজ পাঠালো, তোকে খুব শীঘ্রই আমার ঘরের ফুলরানি করে নিয়ে আসবো, তুই হবি পলাশের ফুলরানি। পর মুহূর্তে পলাশের মনে পড়ল, ফুল এখনো স্কুলে, আজ শনিবার, 1টা বাজে তো, ছুটি। 4 দিন হয়ে গেল মেয়েটার মুখ দেখা হয়নি। বুকের ভেতর কেমন হাওয়াহীন এক শূন্যতা বেগম মারছে। লুঙ্গি পরা অবস্থাতেই ছুটতে বেরোলো পলাশ। কেরামত আলীর একমাত্র মেয়ে ফুল। আফজাল সাহেব আর কেরামত আলী একই স্কুলে শিক্ষকতা করছেন। দীর্ঘ চাকরির জীবনে দুজনের মাঝে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব। সেই বন্ধুত্বকে আত্মীয় সম্পর্কে বন্ধনের রূপ দিতে দুই বন্ধু সিদ্ধান্ত নেয়, একজনের ছেলে আরেকজনের মেয়ে একদিন একে অপরের ঘরের বাঁধনে বাঁধবে। পলাশ তখন 9ম শ্রেণীতে পড়ে। একদিন মায়ের মুখে শুনে ফেলে সে কথা। উড়ন্ত বয়সের চঞ্চলতা সামলাতে না পেরে সেদিন ছুটে যায় ফুলকে দেখতে। আর একবার চোখে পড়তেই সে চোখ ফেরাতে পারেনি। ফুল ছিল ফুলের মতো স্নিগ্ধ, কোমল প্রাণ। কিশোর হৃদয় যেন আটকে গেল ওই সরল মুখের ছায়ায়। প্রথম দেখায় প্রেমে পড়ে যায় পলাশ। তখন থেকে চোখে চোখ রাখে ফুলকে। পাড়া মহল্লায় যে দিব্যি দিয়ে বলে বেড়ায় ফুল তার ভবিষ্যৎ বউ, ওর দিকে কেউ যেন কড়া দৃষ্টিতে না তাকায়। সে দেখাশোনা করতে করতে কখন যে ফুলও তাকিয়ে ফেললো পলাশের দিকে সে টেরও পায়নি। 3 বছর কেটে গেছে। এখন ফুলও বোঝে, ভালোবাসে। 6 মাস ধরে তারা প্রেম করে। নরম, নিঃশব্দ আর নিষ্পাপ এক প্রেম চলছে তাদের মাঝে। বয়সের সাথে সাথে সম্পর্কটা যেন পোক্ত হয়ে উঠেছে। সেদিন গভীর হয়েছে তাদের একে অপরের বোঝার ভাষাও। চাতক পাখির মতো ছটফট করছে ফুলের মতো নিষ্পাপ সেই কিশোরী। শ্রুতি মুখ জোড়া জোরে মায়ায় ছায়াপাত, মোমের মতো গড়া প্লেবন চেহারা, এক অদ্ভুত ইন্দ্রজাল। প্রতিটি চোখের পলকে কম্পন চাহনি, এক অদ্ভুততা। ঠোঁটে কম্পন, হৃদয়ে আনাচে আছড়ে পড়ছে শুধুমাত্র অপেক্ষা, কখন বাজবে ছুটির ঘন্টা। অথচ মনের গভীরে তীব্র এক ভয়, পলাশ ভাই কি আজও আসবে না? চৈত্রের খরায় যেমন মাটি ফেটে যায়, তেমনি ফেটে যাচ্ছে ফুলের কোমল বুক। নিঃশব্দে কাচ্ছে তার পুষ্পরন্ধন অনন্দন মন। ভাবনার সূত্র কাটল ঘণ্টার শব্দে। তীব্র রোদের মাঝে এক পলসা শীত হাওয়া পাওয়ার মতোই অমৃত যেন শান্তি অনুভব করলো ফুল। ব্যাগ নিয়ে ছুটে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে, প্রিয় বান্ধবী শিখাকে ফেলে। শিখা পিছন থেকে গলা ছেড়ে ডাকলো। চঞ্চলতা তরুণী শুনল না কারো পিছু ডাক। সে এক দৌড়ে গিয়ে থামলো গেটের সামনে। ফুসরত করে নির্গত অতি ঘন নিঃশ্বাসের সাথে হঠাৎ চাতক দৃষ্টিতে বিদ্যুৎ বেগে ছুটে গেল অদূরে বটগাছের দিকে। চণ্ডীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে নীরব মূর্তি ন্যায় অটল ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে একটি পুরনো বটগাছ। গাছের নিচে সুন্দর করে ইট দিয়ে বসার জায়গা তৈরি করা। বসার জায়গার লগ্নস্থল হওয়ায় দরুন এলাকার ছোকরাদের রমরমা আড্ডা এখানেই চলে। তবে চণ্ডীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ছুটির সময় জায়গাটি শুধু পলাশ ও তার সঙ্গপাঙ্গদের বরাদ্দে থাকে। স্কুলের উঁচু সুরক্ষা দেওয়াল ছেদ করে মাথা তুলে তাকালো পলাশ। সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেয় না, ঠিকই যাকে দেয় ঢেলে দেয়। পলাশের উচ্চতা ঠিক তারই নিদর্শন। গোটা এলাকায় তার মতো লম্বা আর কেউ নেই। তবে দুঃখের কথা, সে লম্বাটা যতটা দাপটের, স্বাস্থ্য ততটা আনহচ্ছুক। অতিরিক্ত উচ্চতার সাথে তাকে কঙ্কাল গড়ন দেখায় একেবারে বেমানান।
শ্যামলা রঙের চিকন গড়নের এই পোলাটার মন কিন্তু ফুল নামের মেয়েটার মধ্যে গেঁথে গেছে। ফুল ছুটে যায় পলাশের দিকে, সে চেনা ঢঙ্গরের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে, যে কিনা এই মুহূর্তে ভিড় ঠেলে তাকিয়ে আছে শুধুমাত্র ফুলের খোঁজে। ফুল এক দৌড়ে ছুটে থামলো পলাশের সামনে, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে হাঁপাতে হাঁপাতে ডেকে উঠল, পলাশ ভাই। পলাশ এক লাফে নেমে ছুটতে গেল ফুলের দিকে। চারদিকে সকল আকুলতা কণ্ঠ ডেকে উঠল, আমার ফুল। ফুল সোজা হয়, তার কর্ণে বর্ষার কালো মেঘ জমে, অকুতভয়ী কণ্ঠিক হৃদয়ে অন্তরাল জমা দানা বাঁধে, অভিমানের বহিঃপ্রকাশ ছড়ায় তার সহজ সরল স্বীকারোক্তি, আমার খুব কষ্ট হচ্ছে পলাশ ভাই। পলাশ তৃষ্ণিত চোখের দিকে তাকিয়ে বলল, আমারও ফুল। হঠাৎ বাচ্চাদের মতো নাক ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল ফুল, কিশোরী অভিমানী সুরে বলল, আমি কিন্তু একটু রাগ করেছি। পলাশ কাত হয়ে ফুলের দিকে ফিরে ভুরু কুচকালো একটু। ফুল জবাব দেয় না, ধীরে ধীরে গালের ভেতরে গ্যাস জমাতে শুরু করে। পেলব গাল দুটো ফুলকে দেখে ঠোঁট কামড়ে হাসলো পলাশ। আহ্লাদি আশকারা দিয়ে কোমল কণ্ঠে জানতে চাইল কতটুকু। ফুল ঘুরে দাঁড়ালো, দুহাত পাখির ডানার মতো মেলে বোঝালো রাগের পরিমাণ। আপাতত খুব গজগজ করছে তাতে, এতটুকু। ওকে দাঁড়াম বলে পলাশ দৌড়ে গেল সামনের একটি কৃষ্ণচূড়া ফুলের গাছের নিচে, লাফিয়ে দুগোছা ফুল আবারও নিয়ে ছুটে এলো ফুলের কাছে। ফুলগুলো ফুলের হাতে দিয়ে বলল, কৃষ্ণচূড়া পেয়ে কি খুশি পলাশের ফুল? সপ্তদশী রাগ সঙ্গে সঙ্গে ঝরে পড়ল শেষ বিকালে ঝরা পাতার মতো। মিষ্টি ঠোঁট স্নিগ্ধ হাসি রেখা টেনে বলল, রাগ না তো হয় কমলো, কষ্ট কিভাবে কমবে? কষ্ট তো অনেক। পলাশের খুজুক ঘনানাশা চেহনি দিঘির জলের কালো রং ঝরে পড়ল। সে অপরাধী নেই নত সুরে বলল, তোকে আজ আরেকটু কষ্ট দিতে এসেছি রে ফুল। ফুল যেন মজার কিছু শুনলো, খিলখিল করে হেসে উড়িয়ে দিল পলাশের কথা, কৌতুক করে বলল, যে পলাশ কখনো তার ফুলকে কষ্ট সহ্য করতে পারে না, সে নাকি তার ফুলকে কষ্ট দিবে। আবার রাজি হয়ে গিয়েছে, ভোরেই বাস। ফুল পদ্মকোমল মুখটা যেন সঙ্গে সঙ্গে ম্লান হয়ে গেল। পলাশ কিছু বলতে চাইল, তবে তার আগে ফুল মলিন হেসে বলল, আমি মানিয়ে নিব পলাশ ভাই। পলাশের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে স্নেহোদ্দর হাতে রাখলো ফুলের মাথায়। মেয়েটা কেমন সরল, তেমনই চাপা, দুঃখ প্রকাশ করতে খুবই অবুঝ। বুক পিজরে পুষে ভিঙ্গরাজ ফুলের মতোই সর্বদা হেসে বেড়ায়। ফুল শুরু থেকেই জানতো পলাশ ঢাকায় পড়াশোনার তীব্র ইচ্ছাটা, তাই হয়তো মেয়েটা আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রেখেছিল। পলাশের গৌরবদীপ্ত গভীর চোখে দুটো অশ্লেষ জড়িয়ে রেখেছে ফুলের পা থেকে মাথা পর্যন্ত। সে খানিক বাদে বলল, আমার আর 2 বছর অপেক্ষা কর ফুল। 2 বছর পর তোকে আমি আমার ঘরের ফুলরানি করে নিয়ে আসবো। আমি চাই না বাপের টাকায় বউ চালাতে। আমি কঠোর পরিশ্রম করব ফুল। আশা করি 2 বছরের ভেতরে ছোটখাটো একটা চাকরি পেয়ে যাব। বুঝেছই তো, ঢাকা শহরে জাদুর শহর। আমার একটা না একটা গতি ঠিক হইয়া যাইব। চাকরি পেয়ে যাওয়ার সবার আগেই তোর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ততদিন এই পলাশের জন্য অপেক্ষা করতে পারবি না? বিয়ের কথা শুনে লজ্জায় নুয়ে পড়ল ফুল। অন্তত মুখখানা তুলে লাজুক চোখে বলল, খুব পারবো। পলাশ প্রসন্নবাদে হেসে আওড়ালো, আমার ফুল। ছেলেটার মাথায় কি চপল করে কে জানে। হঠাৎ পলাশ টঙের ওপরে দাঁড়িয়ে মাছ বাজারের সকলকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকে, বুড়ো থেকে খুড়ো সবাই শুনে রাখো, 4 বছরের জন্য গ্রাম ছাড়ছে পলাশ। গ্রাম ছাড়লেও তো সবচেয়ে মূল্যবান জিনিসটাই গ্রামেই রেখে যাচ্ছে। যদি কেউ ঘুণাক্ষরে আমার ফুলের দিকে তাকায়, কাটা চামচ দিয়ে চোখ তুলে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলবো কিন্তু। ফুল এবার লজ্জায় মরি মরি অবস্থা, মুখটা লাল টুকটুকি হয়ে গেছে, চোখ লজ্জা মাখা হাসি। সে টেনে নামাতে চায় পলাশকে, গলা উঁচু করে বলে, পাগল আপনি, নামুন পলাশ ভাই। কিন্তু পলাশ যেন সে কথা শোনে না। প্রিয় গ্রামবাসী, আবারও বলে রাখি, ফুল পলাশের বাগদত্তা, পলাশের ভবিষ্যৎ বউ। ভিড়ের মাঝে থেকে হাসির রোল উঠে এলো। কেউ কেউ তালি দেয়, কেউ কেউ মুখে চেপে হাসে, আর ফুল মাথা নিচু করে খপ করে স্কার্ফ দিয়ে মুখ ঢাকে।
গ্রামের সবাই মুখ চেপে হাসাহাসি করছে দেখে সরে গেল সে। এই পলাশ ফুলের প্রেমের কাহিনী কে না জানে। এদের পাগলামি দেখে সবাই এখন অভ্যস্ত, বাচ্চা থেকে বুড়ো সবাই জানে ফুল পলাশের ভবিষ্যৎ বউ। কেউ যদি ভুল করে ফুলে দেখে চোখ তোলে, পলাশের চোখ উপড়ে ফেলবে, এতে সন্দেহ নেই। আফজাল সাহেব এলাকার সম্মানিত মানুষ, আর পলাশে আর কোনো বাজে নেশা নেই তার, শুধু একটাই নেশা, সেটা হচ্ছে ফুল নামের মেয়েটা। সবচেয়ে বড় কথা, এই প্রেমের কথা দুই পরিবারই জানে, তাই গ্রামের কেউ কিছু বলে না, বরং তারাও মজা নেয়। এই দুই তরুণ তরুণীর পাগলাটেমে প্রেম দেখতে দেখতে একরকম ভালোই লাগে তাদের। পলাশ এক লাফে নিচে নেমে আসে, ভিড় ছিন্ন শিখা থেকে দাঁড়ায় ফুলের সামনে। পলাশকে দেখেই সে মুখ বাঁকায়, চোখ ঘুরিয়ে সামনের দিকে হাঁটা ধরে। এই ছেলেটার ওপর তার বড্ড রাগ। প্রিয় বান্ধবীর সাথে এখন আর আগের মতো স্কুলে যাওয়া আসার সময়, আড্ডা দেওয়ার সময় হয় না। এই চিকনাটা সব সময় পেছনে লেগে থাকে, একেবারে জুকের মতো। কথায় কথায় ফুল আমার ফুল শুনতে শুনতে শিখার ধৈর্যচ্যুতি হয়ে গেছে। শিখা কয়েক কদম এগিয়ে যেতেই পলাশ বরাবরের মতোই 24 কপাটি বের করে শিখার নাম উল্টো করে হাসে। এই হাসি, এই খাসি। শিখা কিরমির করে তাকাতেই পলাশ বলে উঠল, আমার ফুলকে দেখে রাখিস, ওকে ওর চিফ অফ হেড সেক্রেটারি করে রেখে গেলাম তোকে। প্রতিদিন 2 ঘন্টা করে রেশমি চুড়ি পেয়ে যাবি। প্রতি মাসে 2 জোড়া করে রেশমি চুড়ি পেয়ে যাবি। চুরির কথা শুনে মুহূর্তে গলে গেল শিখা। চুরির প্রতি তার একরকম দুর্নিবার আকর্ষণ। নেহাত এই চিকনাটা তার কথা মতো প্রতি মাসে 1 জোড়া চুড়ি দেয় বলেই তো এখনো তার জন্য গোয়েন্দাগিরি করে বেড়ায়। তবুও ভাব বজায় রেখে সেখান থেকে মুখ ভার করে হাঁটা ধরল শিখা। ফুলও পেছন পেছন হাঁটতে শুরু করলো। হঠাৎ পলাশ পেছন থেকে ডাকলো, তোকে একটু জড়িয়ে ধরি ফুল। ফুল আটকে উঠল, চোখ মুখে ভয়ে সোজা সাপটার জবাব, আম্মা বলেছে বিয়ের আগে সংস্পর্শে না যেতে। পলাশ বুঝে গেল ফুলের মার অগ্রিম সতর্কতা কি ছিল। সে আর জোর করল না, কেবল একটু শান্ত হাসি দিয়ে বরাবরের মতো ফুলের মাথায় আলতো করে হাত রেখে বলল, যা, ছুবো না, একদম বিয়ের পর অধিকার নিয়ে ছুবো। ফুল চুপচাপ রইল। হঠাৎ পলাশ নিজের আধভাঙ্গা স্মার্টফোনটা ফুলের হাত দিকে বাড়িয়ে দিয়ে বলল, নেইটা রাখ। ফুল চমকে ওঠে, তড়িঘড়ি করে বলল, না পলাশ ভাই, এটা তো আপনার বোনের ফোন, আর আমার ফোন তো আছে, কথা বলা হয়ই। এই ফোনটা পলাশের বড় বোন দিয়েছিল যখন জানতে পেরেছিল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কোচিংয়ে না পড়িয়ে অন্তর্জালে যেন পিছিয়ে না পড়ে, এই ভাবতেই ফোনটা দিয়েছিল সে। পলাশ ধৈর্য ধরে বলল, তোর আমার তো সপ্তাহে 2 বার বাপের বাড়ি যাওয়া লাগে, এখন কি আমার গ্রামে থাকবো নাকি যে ফোন না পেলে তোর বাড়ির সামনে গিয়ে উকি মেরে দেখে আসবো? ধর এটা প্লিজ। আমার বন্ধুর ফোন থেকে তোকে রোজ ভিডিও কল করব, তুই জানিস তোকে না দেখলে আমি থাকতে পারি না। কিন্তু ফুল অনর মাথা নড়িয়ে বলল, না পলাশ ভাই, আপনি বাইরে যাচ্ছেন, আপনার দরকার, আমি এটা নিতে পারবো না, আপনি নিয়ে যান। ফুল চুপচাপ হাঁটা ধরল। পলাশ জানে এখন শতবার বললেও ফুল রাজি হবে না, তাই না বলতেই তার পিছনে ফুলের বাড়ি নদীর ওপারে। বাজার ডিঙিয়ে সাঁকু পার করে বৃষ্টি আর ধানের ক্ষেত পার করে হাঁটতে হয়। পলাশ আর ফুল পাশাপাশি সাঁকু দিয়ে হাঁটছে, হালকা কথাবার্তার কখনো হাসছে, কখনো থ মেরে যাচ্ছে। হঠাৎ পলাশ জিজ্ঞেস করলো, ফুল তুই একটু কষ্ট পাচ্ছিস না আমি চলে যাচ্ছি শুনে? ফুল মাথা নাড়িয়ে বলল, পলাশের মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। তখন হঠাৎ করে ফুল জিজ্ঞেস করলো, পলাশ ভাই, ঢাকা গিয়ে আপনি আমাকে ভুলে যাবেন না তো? শুনেছি ঢাকার মেয়ের অনেক সুন্দর হয়। পলাশ থেমে গিয়ে দাঁড়িয়ে নদী থেকে এক চাপা পানি তুলে ফুলের দিকে ছুঁড়ে মারে। চিবিয়ে চিবিয়ে বলল, তুই স্বপ্ন থেকে বের হ। পলাশ বাস্তবে তোকে ছাড়া আর কারোর পছন্দ করে না, কারো দেখে ফিরেও তাকায় না। কথা শেষ করে কখনো বদলে যাবে না, কথা দিলাম। ফুল তবুও মনে ভয় কাটে না। সাঁকু পার হয়ে ধানের ক্ষেতের আইল দিয়ে হাঁটছে ও, পেছনে পেছনে হাঁটছে পলাশ। শিখা সামনের দিকে এগিয়ে গেছে। দক্ষিণে হাওয়ায় ফুলের 2 কাঁধ ছুঁয়ে বেনিগুলো হেলে পড়েছে। পলাশ পেছন থেকে তাকিয়ে থাকে আবেশ ভরা দৃষ্টিতে স্থিরভাবে।
এই মেয়েটাকে দেখলেই ওর চোখ ফেরে না। হঠাৎ করে ফুল পেছনে না ঘুরেই বলে উঠল, শহরে যাবেন ভালো কথা, কিন্তু আমাদের প্রেম শহরের সভ্যতা আনার চেষ্টা করবে না পলাশ ভাই। পলাশ দ্রুত ভুরনাচে জিজ্ঞেস করে, কেন? ফুল গম্ভীর গলায় বলে, প্রেম একটু ব্যাকডেটেডই সুন্দর। শহরের প্রেমে কি আছে, গ্রামের প্রেমেও তো অনুভব আছে। সুখ পেতে এত টাকা পয়সা লাগে না, মানসিক শান্তি থাকলেই হয়, যা শুধু গ্রামেই পাওয়া যায়। পলাশ চেয়ে রইল ফুলের দিকে। হঠাৎ তার মনে হলো ফুল বড় হয়ে গেছে, কদিন পর মাধ্যমিক দিবে, অথচ কি গভীর কথা বলল মেয়েটা। সে নরম গলায় বলল, তাহলে ফুলদানি কেমন চাই প্রেম শুনি? আপনি মাঠে কাজ করবেন, আমি দুপুরে আপনার জন্য খাবার নিয়ে আসব, আপনি ঘাম মুছবেন আমার শাড়ির আঁচলে, একটা ছায়াময় গাছতলায় বসে আমরা একসাথে খাবো, খাওয়ার পরে আপনি ক্লান্ত হয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়বেন। আমি খিলখিলিয়ে হেসে উঠব। পলাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। তাই? ফুল খিলখিল করে হেসে দৌড়ে চলে যায় শিখার দিকে। পলাশ ঠোঁট কামড়ে হেসে নেয়। পাশ দিয়ে যাওয়ার এক কৃষকের গলা থেকে গামছা কাঁধে টেনে নিয়ে ডাকে, ফুল। ফুল ঘুরে তাকায়। পলাশ গামছাটা গলায় দুলিয়ে বলে, এবার হলাম তো তোর রাখাল। ফুল খিলখিল করে হাসছে। মাঠের হাওয়ায় তার ওড়না উড়ছে পাখার মতো। হঠাৎ পলাশ চিকন শরীর দুলিয়ে কাঁধে গামছা ঘোরাতে ঘোরাতে গলা ছেড়ে সুর তোলে, যেই দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়া যায়। যেই দেশে শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়া যায়। পিয়ারে জিয়ারে কথা শোনে না, হিয়াটারে কি করে বোঝায়। নীল আকাশ আর ধানের খেতে সোনা মাথা, তার মাঝে দিয়ে বয়ে যাচ্ছে সিথির মতো ক্ষেতের আইল। তার ওপর দিয়ে ফুল ছুটতে ছুটতে পেছনে তাকায়। পলাশের সুরে মন গলে যায়। সে হেসে তার স্কার্ফটা ছুঁড়ে দেয় আকাশে। ধান ক্ষেতের মাঝে সাদা জামার আঁচল ওড়াতে ওড়াতে পাশের আইল বেয়ে রয়ে যাওয়া পানির ভেতরে পা ভিজিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে ওঠে। ও মাটিতে পা রেখে আকাশে ডানা মেলে চলো নিয়ে তুমি সেই দেশে। দৌড়াতে দৌড়াতে ফুলের পা থেকে খুলে পড়া রূপার নূপুর পলাশ ছুটতে গিয়ে তা হাতে তুলে নেয়। এক পলক দেখে নেয় সামনে হাওয়ায় দুলতে থাকা ফুলকে। তারপর আবারও সে গিয়ে ওঠে যেখানে কখনো পাবে না কখনো কেউ, খুঁজে চল সেই নিরুদ্দেশে। সামনের দিক থেকে ভেসে আসে চিকন সুর ফুলের কণ্ঠ, পিয়ারে জিয়ারে করে বাহানা, হিয়াটারে কি করে বোঝাই। ছুটতে ছুটতে সাদা সেলোয়ারে কাদায় লেগে গেছে ফুলের। শিখাকে নিয়ে ফুল গিয়ে বসে এক পাশে ঢিকলের ওপর ধারে, পা পানিতে ডুবিয়ে ধুতে ধুতে মনে মনে ধুয়ে ফেলে। সময়ের গ্লানি। ঠিক তখনই পলাশ নূপুর হাতে এগিয়ে এসে ফুলের পায়ে পরিয়ে দেয়। নিচু গলায় স্নিগ্ধ সুরে গেয়ে ওঠে, জানি না কেন শুধুই তোর কথা ভাবতেই ভালো লাগে। চমকে ওঠে ফুল পলাশের মুখের দিকে তাকায়। দু চোখ ধরা পরে আবারও এক হাসি। ফুল চোখ সরিয়ে নিয়ে চোখে আলগা করে এক রং নিয়ে সে আবারও গেয়ে ওঠে, দু চোখে এত স্বপ্ন, যে স্বপ্ন লুকোচুরি করেনি আগে। ভালোবাসি ফুল, ভালোবাসি পলাশ ভাই, অনেক অনেক বেশি ভালোবাসি। নির্জন রাতের চাঁদনির জানালা ফাঁক হয়ে গলে ঠিকরে পড়ছে ফুলের পরা টেবিলে জুড়ে চাঁদের আলো। টেবিলে মাথা এলিয়ে বসে আছে নীরব ফুল, বিঘ্নিত মন। কখনো হালকা কাঁপছে তার কিশোরীর দেহ, কখনো চুপি চুপি ভিজে যাচ্ছে চোখের কোণ। এ কান্না কিসের বোঝে না ফুল। কথা কখনো চুপি চুপি ভেসে যাচ্ছে। বুকের ভেতর কেমন এক অসম্ভব ভার। সেই মানুষটা যে এতদিন পথের সাথী ছিল, যার খড়কুটোর মতো মুখটা দেখলেই সে শিহরণ জাগত অন্তরে। কাল থেকে আর থাকবে না। তাকে ছাড়া কিভাবে বাঁচবে ফুল? এত দূরত্ব, এত দহন কি সইতে পারবে? হঠাৎ জানালার কাছে ঠকঠক শব্দে চমকে উঠল ফুল। তড়িঘড়ি করে চোখ তুলতেই দেখে আধারিতে বাইরে দাঁড়িয়ে পলাশকে দেখে ফুলের চোখে জল আড়াল করে দ্রুত মুছে ফেলে। পলাশ ফিসফিসিয়ে বলল, ফুল বাইরে আয়। ফুল ওড়না টেনে মাথায় পেঁচিয়ে পেছনের দরজা দিয়ে নিঃশব্দ বেরিয়ে গেল। যাবার আগে একবার তাকালো মায়ের দিকে। তিনি টিভিতে ডুবে আছেন, স্টার জলসার নাটকে মগ্ন। পা টিপে টিপে ফুল
ছুটে গেল বাড়ির পেছনে বাঁশঝাড়ের দিকে। ওই জায়গাটাই পলাশের প্রিয়, প্রায় আসে এখানে ফুলের সাথে দেখা করতে। কখনো চোখে দেখা, কখনো ভেতরে জমা তৃষ্ণা মেটাতে, কখনো বা দই ফুচকা মোড়ক হাতে নিয়ে নিঃশব্দ ভালোবাসা জানাতে। আজ সে দাঁড়িয়ে আছে বড় আম গাছটার নিচে। ফুল নিঃশব্দে আটকে গেল, এক দৌড়ে পলাশের দিকে গিয়ে দাঁড়ালো। পলাশ ভাই। পলাশের হাতে সময় কম, ব্যাকুলতা হয়ে পকেট থেকে এক ছোট বাটন ফোন বের করে ফুলের হাতে ধরিয়ে দিল। গলা নিচু করে বলল, ফুল এই নে ফোনটা, তুই রাখ। তোকে ছাড়া এত দূরে গিয়ে কিভাবে থাকবো আমি? ভাবলে আমার শরীর কাঁপছে, ঘাম বেরিয়ে আসছে। সারাক্ষণ মেসেজ করবি আমাকে, ফোনটা লুকিয়ে রাখিস। তোর আম্মা যদি ধরে ফেলে বলিস পলাশ ভাই জোর করে দিয়েছে। আর বেশি বকা দিলে বলবি পলাশ ভাই বলেছে। আর বেশি দিন আমাকে তার কাছে রাখবে না। ফুলকে তার নিজের ঘরে করে নিবে, খুব শিগগিরই নিয়ে যাবে। তুই কাঁদবি না কিন্তু। এই ফুল। হ্যাঁ ফুল। ফুলের চোখ ছলছল করছে, পলাশের দিকে তাকিয়ে বলে ওঠে। ছোট হাতের মুঠোর ফোনটি আঁকড়ে ধরে জিজ্ঞেস করে বলল, কিন্তু আপনি টাকা পেলেন কোথায়? বন্ধুদের কাছ থেকে ধার নিয়েছি। তোর ভাবার দরকার নেই এসব, থাক তুই, আমি চললাম। আব্বা বসে আছে, একসাথে খাবে বলে, ভোরে উঠতে হবে আবার। পলাশ ফুলের মাথায় মমতার ছোঁয়া রেখে দিয়ে যাচ্ছিল। হঠাৎ জীবনের প্রথমবার ফুলকে পেছন থেকে পলাশ হাত চেপে ধরল। পলাশ চমকে ফিরে তাকাতেই ফুল দু হাতে চাপড়ে ধরলো তাকে। এত জোরে জড়িয়ে ধরলো যেন শ্বাস আটকে আসছিল পলাশের। কান্নার কাপে ফুলের ফিঙ্কি দেয় গায়া। ফুলের এই কান্না আগলে ধরা পলাশে স্তব্ধ করে দেয়। প্রথমবারই এতটা কাছে এসেছে ফুল, তা অনুভব করলো সে। নিজেকে সামলে নিতে দু হাত দিয়ে আঁকড়ে ধরে ফুলের কম্পিত থাকা অস্তিত্ব। ফুলের চোখে জল, তার বুক স্নিগ্ধ হচ্ছে। প্রথমবার থমকে থাকা ঠোঁট জোড়া ছুঁয়ে দিল ফুলের মাথা। ফুল ফ্যাসফেসে গলায় ডাকলো, পলাশ ভাই, আমার ফুল, আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? সেই রাতটা জোড়া হৃদয় একসাথে কেঁদেছিল নিঃশব্দে। খুব করে কেঁদেছিল তারা। একটি চাঁদের আলোয় ভেজা বাঁশঝাড় আর থমকে থাকা আম গাছ সাক্ষী ছিল তাদের অনির্বাচনীয় মিলনের। সেটাই হয়তো ছিল তাদের শেষ মিলন। মুঠো থেকে ঝরে পড়া বালির মতোই নিঃশব্দে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল 4টি মাস। পলাশ আজ বসে আছে টিএসসির চেনা এক বেঞ্চে, সাথে ব্যাগ গুছিয়ে রাখা 12,000 টাকা। শেষ 2 মাসের টিউশনির উপার্জন। 3 জন ছাত্র পড়ুয়া ছাত্রকে নিয়মিত পড়াচ্ছে সে। শুরুতে একেবারে মলিন ছিল, কিন্তু প্রথম ছাত্রের বাবা মায়ের পাশে পলাশের পড়ানোর ধরন দেখে এতটাই মুগ্ধ হন যে বাকি দুটো ছাত্রের ব্যবস্থা তারাই করে দেন। বাবা মায়ের খুব আদরের সন্তান পলাশ। শহরে এসে নিজের খরচ নিজে চালাতে হবে এমন কোনো বাধ্যকতা নেই তার। তারপরেও এই পথ বেছে নেওয়ার পেছনে রয়েছে ব্যক্তিগততা, একটি সিদ্ধান্ত, নিঃশব্দ লড়াই, যা সে এখন কারো সাথে ভাগ করবে না। ফুল অত্যন্ত সুন্দরী মেয়ে, তল্লাটে ফুলের মতো সুশ্রী মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। সুন্দরের প্রতি বরাবরই সকলের ঝোঁক। আফজাল সাহেব একরোখা, এক কথার মানুষ। বেকার ছেলেকে তিনি কখনোই বিয়ে করাবেন না, সেটা পলাশ খুব ভালো করেই জানে। কিন্তু পলাশের মন মানে না। অন্তর্গত ভয় তাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। এই চাকরি বিপর্যয়ের যুগে পলাশ জানে প্রতিষ্ঠিত হতে সময় লাগবে, অনেক সময়। কিন্তু সে এতদিন অপেক্ষা করতে পারবে না। তার ফুল ভেতরে ভেতরে যেভাবে ফুলের জন্য গাথা গেঁথে গিয়েছে, তাতে সময়ের কাছে অপেক্ষা করা অসম্ভব। পলাশ চায় দ্রুত ফুলকে নিজের করে নিতে। টিউশনি করছে শুধু সেই কারণেই, যে টাকা জমিয়েছে এখানে স্বর্ণের আংটি কিনবে। আংটিটা ফুলের অনামিকা আঙ্গুলে পরিয়ে বলবে কিছু কথা, শুধু চোখে চোখে রেখে অধিকার প্রতিষ্ঠা করবে। তারপর একদিন সুযোগ বুঝে গ্রামে যাবে, খুব চুপি চুপি, কোনো আয়োজন ছাড়াই সদরে এক কাজী নিয়ে গিয়ে ফুলকে বিয়ে করা দরকার। কিন্তু ফুলের হাতে সেই সোনার আংটি দেখলেই যেন চারপাশে সবাই বুঝে যায় এই ফুল কারো নয়, তো পলাশের। এই সৌন্দর্য আর কারো উপভোগ করার নয়। ভাবতেই ঘামে ভেজা অধর কোণে এক চিলতে শুভ্র হাসি ফুটে ওঠে। পাশের টং দোকান থেকে ছোট্ট ছেলেটা 1 কাপ দুধ চা দিয়ে গেল। পলাশ হাসি মুখে চা মুখে তুলে তখন এই পাশে এসে বসলো সুহান আর লিঙ্কন। ওরা পলাশের সাথে একই হলে থাকে। পলাশ বন্ধুদের দিকে এক পলক তাকাতেই দন্ত বিকর্ষিত করে হাসি দিল। 2 কাপ চায়ের ফরমাইশ দিল আবার। সুহান নিতান্ত
সনাতন ধর্মাবলীর। মুসলিম ধর্মের প্রতি কেবল তার অনাগ্রহী। সে পলাশের মাথায় টুপি দেখে জিজ্ঞেস করলো, নামাজের জন্য বেরিয়ে গেছিলিস? পলাশ চায়ের কাপে চুমুক দিয়ে ডানে বামে মাথা নাড়ায়। নামাজ শেষ করে সরাসরি পড়াতে চলে যাব। লিঙ্কন ঠোঁটে সিগারেট ফুঁকছিল। ছেলেটা চা দিয়ে গেছে, সে ধুমিয়ে চায়ের কাপটি হাতে নেয়। সপাটে প্রশ্ন ছিল পলাশের দিকে। শুক্রবারে বেড়াতে যাবি? একটু বাড়ি যাব আর কি। লিঙ্কন একটু অন্যরকম মানুষ, কথা বলার সময় ভেবে বলে না। তার কথার বিপরীতে মানুষটির প্রতিক্রিয়া কেমন হবে লিঙ্কন কঠোর পরিশ্রম মিশ্রিত কোনো কিছুই ভাবে না। সে মিশ্রিত কণ্ঠে বলল, কি রে ইসলা, তোর বাপ এমন কিপটে কেন ব্রো? একমাত্র ছেলে তুই, একটিও বাড়িয়ে টাকা দিলে তো তোর আর কষ্ট করে পড়াতে হয় না। পলাশ জ্বলে উঠল তৎক্ষণাৎ। দেখো, বাপ নিয়ে একদম ফালতু কথা বলবা না। কিরে ইসলা, এখানে ইসলা এটা মনে হয় শালা হইতো। বাপ নিয়ে বললাম কখন? আমি শুধু বললাম তোর বাপ কিপটে। পলাশ প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আমার আব্বা মোটেও কিপটে নয়। আব্বা বুঝেন কিভাবে সন্তানকে টাইটে রাখতে হয়। আব্বার মতো টাকা নষ্ট করার মানেই আব্বার মতে টাকার সকল নষ্টের মূল। টাকা মানুষকে নষ্ট করে ফেলে। এই ধর, আমার এখন হঠাৎ করেই সিগারেট খেতে ইচ্ছে করলো, কিন্তু আমার হাতে টাকা নেই, যার কারণে আমি ইচ্ছে হলেও খেতে পারবো না। কিন্তু টাকা থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার ইচ্ছেটা পূরণ করে ফেলতাম। আর এভাবে একদিন আমার এটা অভ্যস্তে দাঁড়াতো। এজন্যই আব্বা আমাকে হিসেব করে টাকা দেন, যা দিয়ে খেয়ে পড়তে বই খাতা কিনে মাস চলে যেতে পারে। মাস শেষে 1 টাকাও বেশি না হয়। যা দেয় তা দিয়ে আমার সুন্দর মতোই হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি টিউশনি নিজের খরচ চালানোর জন্য করছি না। সুহাস কপাল কুঁচকে প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে থাকে পলাশের দিকে। কিঞ্চিৎ অবুঝ ভঙ্গিতে তাকিয়ে থেকে নিজের ভেতরের কৌতূহল আর দমাতে না পারে সরাসরি জানতে চাইলো, তাহলে কিসের জন্য এত পরিশ্রম করছিস? আমার ফুলের জন্য আংটি কিনতে হবে। আমি চাচ্ছি সবার অনগোচরে বিয়ে করতে। খালি হাতে তো আর বিয়ে করা যায় না, একটা কিছু তো করতে হবে। আফটার অল সি ইজ দ্য প্রিন্সেস অফ মাই হার্ট। পলাশের ঠোঁটের কোণে হাসির ফোয়ারা, উষ্টের সাথে পাল্লা দিয়ে নেত্রপল্লব হাসছে যেন। ফুলের নাম মেয়েটার কথা শুনে পলাশের মুখে এতটা অজস্রবার শুনেছে তারা। বিরক্ত হয়েছে, রাগান্বিত হয়েছে। এই ফুল নাম শুনতে শুনতে মাঝে মধ্যে তাদের নিজেরই নাম ভুলে যায়। রেলগাড়ির মতো বিরোধীনভাবে পলাশের মুখেই একটি নামই চলে। সুহাস পলাশের কাঁধে হাত রেখে বলল, কত টাকা হলো? পলাশের মুখে আদার হলো, বেশি হয়নি দোস্ত। লিঙ্কন নতুন একটি সিগারেট জ্বালালো। 2 ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে ধরে শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, তোর বাজেট কত? 15। হাতে মাত্র 12,000। মাত্র মাস শেষ হলো, বেতন পেতে পেতে আরো একমাত্র অপেক্ষা। এদিকে ধীরে ধীরে আবার অপেক্ষার বাঁধ ভাঙছে। অস্তিত্ব আর দুশ্চিন্তায় ঘুম হয় না রাতে। স্বর্ণের দাম হারে হারে যা বাড়ছে। সুহাস ধীর কণ্ঠে বলল, দোস্ত দেখ, ইগো সাইডে রাখ। ফ্রেন্ডশিপে ইগো চলে না। কথাগুলো অগ্রিম বলার কারণ তোর অতিরিক্ত ইগো। এত প্যারা খাইস না। আমি বাকি 3,000 দিচ্ছি, তুই এই টাকা দিয়ে একটা রিং কিনে নে। এই দামে হালকার মধ্যেও ভালো একটা রিং পেয়ে যাবি আশা করি। হাওলা তো নে আপাতত, পরে দিস। বলার সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি করে বলে, না দোস্ত। সুহাস বিরক্ত হয়, তুই সবসময় এমন করিস কেন? আজ পর্যন্ত আমাদের টাকায় 1 কাপ চাও খেয়েছিস বলে কখনো মনে হয় না, অথচ এখনো আমাদের নিজেদের টাকায় গিলাচ্ছিস। টাকা দিতে গেলে এত রাগ করে কেন? টাকা মাটিতে ফেলে চলে যাস। তাফলিং কম করো মামা, যা বলছি তাই কর। এটা আত্মসম্মান না ইগো। ঠিক বুঝতে পারছে না পলাশ। তবে ছোটবেলা থেকে আব্বার আদেশে মানুষ হওয়া সে। বাবার আদর্শ ধরে রেখেছে। সে কখনো কারো কাছে হাত পাতেনি। তবে শহরে আসার আগে একবার ব্যতিক্রম ঘটেছিল। ফুলকে ফোন কিনে দেওয়ার জন্য বন্ধুর কাছ থেকে চেয়েছিল, তবে ঢাকায় এসে নিজেই হাত খরচ থেকে সেই টাকা ফিরিয়ে দিয়েছে বন্ধুকে। ভাবনার জালে
হারিয়েছিল পলাশ। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখেই যেন সমস্ত দুশ্চিন্তা হাওয়ায় মিলে গেল। দ্রুত রিসিভ করলো। ফুল। ওই পাশ থেকে প্রফুল্ল গলায় ভেসে এলো, পলাশ ভাই, একটা দারুণ খুশির খবর। কিরে ফুল? আমি ঢাকা আসছি। পলাশ ভাই, ঢাকা কেন? আমার ছোট ফুপুর কোমর ভেঙে গেছে। জানতেনই তো উনার কোনো ছেলে নেই। আপাদের শাশুড়ি বাড়িও অনেক দূর। ফুপা সারাদিন দোকানে থাকে, দেখাশোনার কেউ নেই। শেষমেশ ফুপা আব্বাকে ফোন দেন। আমিও এখন অবসর, কলেজে ভর্তি হতেও দেরি আছে, তো ভাবলাম এই সুযোগে ঢাকাও দেখা হবে। আর আপনি তো কথা দিয়েছিলেন শহরটা ঘুরিয়ে দেখাবেন। পলাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর ফুপুর বাসা কোন জায়গায়? মতিঝিল। আব্বা কমলাপুরের বাসে তুলে দিবে, সেখান থেকে ফুপা এসে নিয়ে যাবে। বাসে তুলে দেবার মানে? তুই একা আসবি? এতটা পথ পারবি তুই একা আসতে? আগে কখনো বাসে উঠেছিস? পলাশের কণ্ঠ রাগের আভা টের পেল ফুল। ওকে শান্ত করার চেষ্টা করলো। আপনি তো জানেনই আব্বা নতুন দোকান দিয়েছে, এই অবস্থায় দোকান রেখে যাওয়া কিভাবে? পলাশ একটু শান্ত হলো না কথাটা শুনে। সে ফাঁকে ফুল বলল, আমি আসতে পারবো পলাশ ভাই, কতদিন আপনাকে দেখি না, আমার দম বন্ধ হয়ে আসছে যে। শেষের কথাগুলো গলায় কম্পন দিল তার। ভেজা কণ্ঠে বলায় পলাশের বুকের ভেতরটা চাপা ব্যথা অনুভব করলো। সে নিজেও যে ছটফট করছে ফুলকে দেখার জন্য, সেটা তো আর লুকাতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর ফুফুর নাম্বারটা মেসেজ করে দে তো ফুল। কেন? সমস্যা কোথায়? সবাই তো জানে আমাদের কথা। ফুপাকে ফোন করে বলবো ফুপাকে পাঠাতে হবে না, আমি নিজেই তোকে বাসায় পৌঁছে দিব। তোর ফুপার ওপর আমার ভরসা নেই, যদি দেরি করে আসে তখন। পলাশের কথায় ঠোঁট কামড়ে হেসে ওঠে ফুল। বলল, তাহলে আজ আমাদের দেখা হচ্ছে পলাশ ভাই? হচ্ছে ফুলরানী। ঘড়ির দিকে তাকিয়ে পলাশ হট করে তাড়াহুড়ো করে বলল, শোন, আমার হাতে সময় কম, কিছু কথা বলছি, এক কান দিয়ে শুনবি, ঠিক আছে? আমি দুই কান দিয়ে শুনবো পলাশ ভাই। ফাজলামি বন্ধ কর ফাজিল, আমার কিন্তু ভয় করছে খুব। যা বলছি শোন, বাসে উঠেই সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিবি। তোর আব্বাকে বলিস জানালার সিট যেন দেয়, পাশে পুরুষ বসতে চাইলে বলবি লোক আছে, পরে মহিলা আসলে বসতে দিবি। সঙ্গে পলিথিন আর পানির বোতল রাখবি। ফোনটা এখনোই চার্জে দে, আমি কল করলেই সঙ্গে সঙ্গে ধরবি। একটু দেরি হলে তোকে কিন্তু আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আর কেউ যদি কিছু দিলে খাবি না কিন্তু ভুলেও ঘুমাবি না, চিন্তা করিস না। তুই পৌঁছানোর আগে আমি স্ট্যান্ডে পৌঁছে যাব, শুনছিস? হ্যাঁ শুনছি, মনে থাকবে সব। এখন রাখি। ফুল ফোনটা রাখার আগেই পলাশ ডেকে ওঠে, ফুল ঈদে যে সাদা জামাটা আছে না, ওইটা পরে আসবি প্লিজ। বাসা থেকে যেন একটা সাদা পরি নামতে দেখি। আর আমি বুকে হাত চেপে বসে আছি, যা। বলে ফোন কেটে দিল ফুল। পলাশ ঠোঁটে কামড়ে হেসে ফোন নামালো। ঘুরে দাঁড়াতেই চমকে গেল সামনে সুহানা লিঙ্কনের ভুরুকুচকে তাকিয়ে আছে দেখে। পলাশ হকচকিয়ে গেল। সত্যি এই মেয়েটার সাথে কথা বললে যেন পুরো পৃথিবী ভুলে যায় সে। পলাশ থমথম ভাব কাটানোর জন্য গলা খাগারি দিয়ে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? সুহাস কিছু বলতে যাবে তার আগে লিঙ্কন বলে উঠল, দোস্ত, তোর জন্য আমরা ঝাকাস একটা আইডিয়া আছে রে। কি? সামনে পূজা উপলক্ষে আমার এক বন্ধুর বাপের দোকানে 25% ডিসকাউন্ট চলছে, সময়কাল সকাল 12টা পর্যন্ত। তুই চাইলে ফুলের জন্য এখান থেকে রিং কিনতে পারিস, যেহেতু তোর হাতেও পর্যাপ্ত টাকা নেই আর ধৈর্যের খাতাও ফুরিয়ে ফেলেছিস। তোর কাছে 12,000 আছে, চল 12,000-এর মধ্যেই হয়ে যাবে। লিঙ্কের কথাবার্তা শুনে পছন্দ হলো না। সে লিঙ্কনের অতীতে বেশ কিছু কূটনৈতিক সাক্ষী। লিঙ্কনের সাথে চলাফেরা শৈশব থেকে। কিছু মানুষ থাকে যারা উষ্ণ আলিঙ্গনে বুকে জড়িয়ে নিয়ে পিঠে ছুরি মারে। লিঙ্কন হচ্ছে সেই ধাঁচের মানুষ। সুহাস কিছু বলতে চাইলো, তার আগে পলাশ বেশ কৌতূহলী নিয়ে বলল, সত্যি বলছিস দোষ? লিঙ্কন পাশে কাঁধে চাপড় মেরে বলল, শালা, তুই কি আমার নাংলা গো যে তোমার লাগে আমি মিথ্যা কইমু? লিঙ্কনের কথায় পলাশ হেসে উঠল, তাহলে চল দোস্ত, এখনই যাই, আজকে আর পড়ামো না, শুভ কাজটা তবে সেরেই ফেলি। ওঠ দোস্ত।
পরে দেরি হয়ে যাবে। আমাকে না পেলে ফুল আবার ভয় পেয়ে যাবে। খুব ভীত আমার ফুল। লিংকন উঠে দাঁড়ায়। পলাশ নির্বিকার কণ্ঠে ফুলের মুখে থাকা সুহাসের দিকে তাকায়। কিরে, তুই যাবি? সুহাসের মন মানছে না পলাশ লিংকনের সাথে একা ছাড়তে। পলাশ গ্রামের ছেলে, আধুনিক হলেও খুবই সরল, তবে প্রতিকূল। এই মুহূর্তে সুহাস অপরাগ। তাকে হাসপাতালে যেতে হবে দুপুরের খাবার নিয়ে। বড় বোন ঢাকা মেডিকেলে আছে। পরশু দেবীর মতো দেখতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছে। সুহাস নিচু গলায় বলল, দোষ, জানিস তো দিদি হাসপাতালে। বাক্যের শেষে দাড়ি বসানোর আগে লিংকন আগ বাড়িয়ে ভন্ডের পীরের মতো ভালো মানুষ হয়ে বলে উঠল, আচ্ছা দোষ, থাক, তোর যেতে হবে না, আমি আছি তো। সন্ধ্যায় ক্যাম্পাসে দেখা হচ্ছে। লিংকন দ্রুত সুহাসকে বিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করলো পলাশকে নিয়ে। সুহাস প্রকৃতিক আনচরে কিছুক্ষণ ভাবল লিংকনের মতিগতি নিয়ে। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো সে যেমনটা ভাবছে তেমনটা যেন কখনোই না হয়। জানালার কোণে গুটিসুটি মেরে বসে আছে ফুল। 1 ঘন্টার জ্যামে ফেকে অবস্থা কাহিল হয়ে গেছে চঞ্চলতা কিশোরীর অষ্টপুর থেকে। সরছে না চপল হাসি। দীর্ঘক্ষণ জ্যামে বসে থাকার কারণে অনেকটা সময় লেগে গেছে। কোমর টনটনে ব্যথা হচ্ছে, তবুও ফুলের চোখে মুখে নেই ক্লান্তির রেশ। পাশে বয়স্ক মহিলাটা একটু পরপরই আর চোখে ফুলকে দেখছে নিরসক্ত মুখে। তিনি বুঝতে পারছেন না এভাবে একা একা অকারণে মুচকি আসার মানে কি। এই এক বুক উচ্ছ্বাস আর কাঁপাকাঁপি আশা নিয়ে ঢাকা শহরে পা রাখলো ফুল। নতুন শহরে দুরন্ত হাওয়ায় যতটা না রোমাঞ্চকর লাগছে তার চেয়েও ঢের উত্তেজনা বেশি। 4 মাস পর পলাশকে দেখতে পাবে। আর্দ্র খোলা বাসের জানালা দিয়ে ঢুকছে গোধূলি আলো মেশানো মিষ্টি বাতাস। মাগরিবের আজান পড়েছে সদ্য। কমলাপুর পৌঁছাতে বাকি আর 20 মিনিটের মতো। বা যত এগোচ্ছে ফুলের বিষময় তত ঘন হয়ে উঠছে। এই প্রথম এত উঁচু এত ঝলমলে শহর দেখছে সে। চোখে তারা জ্বলে উঠছে যেন আলোয় বিল্ডিংগুলোর প্রতিবিম্ব দেখে। কিন্তু হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল তার। সারা রাস্তা পলাশের সাথে মেসেজে কথা বলেছে, আর এখন হঠাৎ করে মহারাজ বেপাত্তা, ফোনও বন্ধ। অথচ কত বড় বড় কথা বলেছিল পলাশ, তোর ফোন বন্ধ থাকলে চিবিয়ে খাবো। এখন নিজেকেই চিবানোর মতো হয়ে গেল। ফুলের খুব করে রাগ করতে চাইছিল, কিন্তু রাগ জমে উঠল না। ওর চিকনার ওপর যে কোনোদিনও সে ঠিক মতো রাগ করতে পারে না। নিজেকে বোঝালো ফোনের চার্জ হয়তো শেষ। বাস থেকে নামলেও পলাশকে দেখবে এই বিশ্বাসে নিজেকে শান্ত রাখলো সে। ফুল তাকায় তার হাতের আংটির দিকে। কালোই পলাশের বাড়ির লোক এসে পড়িয়ে গেছে ওকে। বলেছিল এখনোই পলাশকে জানানো যাবে না, তাই পলাশকে কিছু জানায়ওনি, পলাশ জানেও না। জানালে নিশ্চয়ই পাগলটা ভরি টেনে ছুটে বাড়ি ছুটে আসতো। তার ফুলের হাতের আংটিটা কেমন মানিয়েছে দেখতে ভাবতেই গালগোর লজ্জায় গড়িয়ে পড়ল ফুলের মুখ। নিশ্চয়ই ছেলেটা সেই দিন রাতের মতো আবারও তার হাতের ওপর পাগলের মতো চুমু খাবে। একই ভাবনার মাঝে বাস ঢুকে পড়ে বাস স্ট্যান্ডে। হেল্পার কিছু বলার আগেই হুট করে দাঁড়ায় ফুল। এতক্ষণ পথে শান্ত ছিল, এখন ভেতরে জমে উঠল অদ্ভুত অশান্তি। লজ্জা, উত্তেজনা, আনন্দ সবকিছু মিলেমিশে বুকের ভেতর যেন এক অনির্বাচনীয় আলোড়ন। 4 মাসের খরা পেরিয়ে আজ সে দেখতে পাবে তার পলাশকে। ফুলের হৃদয় যেন বাঁধ ভাঙা নদীর মতোই ছুটে যাচ্ছে। চলছে তো চলছেই, বহুত প্রতীক্ষায় চোখজোড়া দিকে। দীর্ঘদিন ঢাকায় থাকার পরেও পলাশ রাস্তাঘাট সম্পর্কে তেমন অবগত নয়। সে তার জীবনের মূল্যবান এই 4টি মাস নিজের পড়াশোনা টিউশনিতে ব্যয় করেছে। তাই চারিপাশটাই তার জন্য এইরকম বোধ হয় অচেনা, ভিন্ন মতো। লিংকনের সাথে মতিঝিল একটি গোল্ডের দোকানে থেকে 11,500 দিয়ে 8 পৌরের একটি আংটি কিনেছে পলাশ। রিংকের বক্সটি বর্তমানে খুব নিরাপদে নিচের বুকের পাশের পকেটটায় অবস্থান করছে। প্যান্টের পকেটে রাখেনি পলাশ। যদি চুরি হয়ে যায়, অতি ক্ষুদ্র প্রকৃতির মহামূল্যবান জিনিসটি কেনার পর থেকেই নিজের পাঁজরে হাত রেখে অদ্ভুত শান্তি অনুভব করছে পলাশ। উসখুস করছে কখন ফুলের কলিকপোত আঙ্গুলে অধীর আগ্রহ সুলভ জুড়িয়ে দেবে সে। একটি চিপা গলি দিয়ে হাঁটছে পলাশ আর লিংকন। পলাশ এই জায়গাটার সাথে একদম অপরিচিত। এদিকে ধরিত্রীতে নেমেছে আধারের ঘনঘটা। পদযুগলের প্রতিটি কদমে পলাশের চিন্তা বাড়তে লাগলো। সে উদ্গ্রীব হয়ে লিংকনকে কাছে জানতে চাইলো, দোস্ত, এখান থেকে কমলাপুর যেতে কতক্ষণ? জায়গা থেকে অন্ধকার নীরব, চারপাশ অন্যরকম
অন্য দিক দিয়ে যা। আমার কেমন যেন লাগছে। লিঙ্কনের গলাটা কেমন অদ্ভুত শোনালো। কেমন লাগছে জানি না, আমার একদম ভালো লাগছে না। অন্য রাস্তা দিয়ে চল, আমাকে আজানের আগে বাস স্ট্যান্ডে থাকতে হবে। ফুল বাস থেকে নেমে আমাকে না পেলে খুব চিন্তা করবে। ফুলের কাছে এই শহরটা একদম অচেনা দোস্ত। লিঙ্কন কিছু বলতে যাবে, ঠিক তখন একটি সরু গলির ভেতর থেকে ছায়ার মতো কয়েকজন উদয় হলো। তাদের হাতে ধারালো চাপাতি আর কালো মুখোশে অদৃশ্য তারা, ভয়াবহ দেখতে কিছু মানব যে পলাশের শরীরে কাটা দিয়ে উঠল। শিহরণ ছড়িয়ে গেল। মুহূর্তেই দুদিক থেকে ঘিরে ধরলো তারা। আশেপাশে কোথাও কেউ নেই। ঠিক এমন সময় লিঙ্কন হঠাৎ করে পলাশকে ফেলে পালিয়ে গেল দৌড়ে। আরো অদ্ভুত, ছেলেগুলো একজন তাকে আটকানোর চেষ্টা করলো না। পলাশের বুকটা ধপাস করে পড়ে ভেতরে। সে আর কিছু বুঝে ওঠার আগে এইটুকু বুঝতে দেরি হলো না, লিঙ্কনের নাটকের অংশ। এই ফাঁদের কারিগর সে। মুখোশধারী একজন পলাশের গলায় চাপাতি থেকে গর্জে ওঠে। সঙ্গে যা আছে শব্দে, মোবাইল ঘড়ি টাকা শব্দে। একটা আওয়াজ করলেই গলা ফালাই দিমো। পলাশ স্তব্ধ, রক্তশূন্য চোখে তাকিয়ে আছে লোকদের দিকে। তার হাত ছুটে যায় বা পকেটে দিকে। এমন পরিস্থিতির সাথে সে অপরিচিত। বন্ধুর বিশ্বাসঘাতকতায় এভাবে প্রথমবার ধাক্কা খেল সে। এতটাই বিমূঢ় হয়ে পড়ে যে তার মুখ দেখতে কথা বেরোয় না। ফুলের খুব কান্না পাচ্ছে। এই অচেনা শহরে একা একটি মেয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারে? ও শুধু এদিক ওদিক তাকাচ্ছে। অজানা ভয় যেন হাড়ের ভেতরে ঢুকে গেল। গাড়ির হর্ন বাজতেই বুক ধরফর করে উঠছে। পলাশের নাম্বারটা বারবার ট্রাই করছে, কাজ হয়নি, এখনো বন্ধ। 20 মিনিট পার নয়, তবুও কোথাও দেখা পেল না পলাশে। রাস্তাঘাটে একটু চেনে না ফুল। এর মাঝে বাড়ি থেকেও একের পর এক ফোন আসছে। শেষমেশ কান্না আর আটকে রাখতে পারল না সে। চোখের জল নাকে ঢেলে নরম গলে বেয়ে পড়ল। তার এই অসহায়তা কান্না দূর করতে সে লক্ষ্য করলো 3 জন ছেলে বন্ধু। এবার তারা এগিয়ে এলো, মুখে মানবতার মুখোশ। একজন কোমল গলায় বলল, কি হয়েছে বোন, কান্না করছে কেন? কোনো সমস্যা? ফুল চমকে উঠলো, পিছন ফিরে দেখলো এতটা কাছে দেখে ভয়ে শিউরে উঠলো। আতঙ্কে দু কদম পেছাতে গেল। চোখে জল মুছে কাপা গলায় বলল, না কিছু না, আপনারা যান। 3 জন একে অপরের দিকে তাকাতেই মৃদু হাসলো। এবার একজন বলল, ভয় পেও না, আমরা তোমার ভাইয়ের মতোই। আমারও তোমার বয়সী বোন আছে। একা মেয়ে মানুষ এভাবে দাঁড়িয়ে কাঁদছো। ভাবলাম কোনো বিপদে পড়েছো। তুমি কোথা থেকে এসেছো? গ্রাম থেকে? ঢাকায় নতুন? ফুল মাথা নিচু করে হ্যাঁ বলল। চোখের কোণে তখনও টলমল। এবার আরেকজন এগিয়ে এলো। তার নিঃশব্দে বিশ্রী দুর্গন্ধ যাতেই ফুলের পেটে মোচড় দিয়ে উঠলো। সে নাক চেপে বলল, আমার পলাশ ভাই আসছে, আপনারা দয়া করে যান। লোকটার সুর নরম করে বলল, রাত হয়ে গেছে তো, তোমার ভাই তো হয়তো জ্যামে আটকা পড়েছে। ঢাকা জ্যাম যে ভয়ঙ্কর। তোমার বাসার ঠিকানা আছে, চলো পৌঁছে দেই। ভাইয়ের মতোই ভাবো। মুহূর্তে পলাশের সাবধানকারী ফুলের মনে পড়লো, অচেনা কারো সাথে থেকে সাহায্য নিবি না, কিছু খাস না। ফুল তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, না আমার কোনো সাহায্য লাগবে না, আমার ভাই এখনই চলে আসবে। আপনারা যান, আমি কিন্তু লোক ডাকবো। লোক আর বাড়াবাড়ি করে না। দূরে সরে গেল, কিন্তু ফুলের ভয় কাটলো না। আরো কিছু সময় গড়িয়ে গেল, পলাশ তখনও আসে না। ফুল রাস্তার এক কোণে হাঁটু মুড়ে বসে আছে, মুখ গুজে কাঁদছিল। হঠাৎ আগেই সেই 3 জন আবার দৌড়ে এসে হাহাকার করে উঠল, এই মেয়ে, তোমার পলাশ ভাই অ্যাক্সিডেন্ট করেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। পলাশ ভাইয়ের নাম শোনা মাত্রই ফুলের চোখে পৃথিবী যেন ঘোলাট হয়ে উঠল। সে আর কিছু ভাবলো না, জিজ্ঞেস করলো না তারা কিভাবে যেন ফুলের পলাশকে দেখতে কেমন। শুধু ব্যাগ ফেলে পাগলের মতো দৌড়ে গেল লোকগুলোর পেছনে। ভয় ভুলে বুদ্ধি ভুলে সে ছুটল পলাশের জন্য। রক্তে ভেজা শরীর নিয়ে পলাশ ছুটে এলো বাস স্ট্যান্ডে। সুদীর্ঘ যুবতী দেহখানা কাঁপিয়ে অবিরিত। পাগলের মতো সে একের পর এক বাসে খুঁজতে লাগলো তার ফুলকে। পলাশ জানে সে বলেছিল আসবে, তবে ফুল এখানে থেকে এক পাও নড়বে না। যত দেরি হোক ফুল অপেক্ষা করবে। এসে আজান পড়েছে কিছুক্ষণ আগে। পলাশ তখনও দমায়নি। মোবাইল ঘড়ি টাকা সবকিছু লুটে নিয়েছে তারা। কিন্তু পলাশ প্রাণপণ চেষ্টা করছিল সেই একমাত্র মূল্যবান জিনিসটা রক্ষা করতে।
ফুলের জন্য কেনা আংটিটা শেষমেশ চালাকির আশ্রয়ে সেটা লুকিয়ে ফেলতে পারলেও তাতে মাথা ফেটে রক্ত ঝরছে, যাতে করে তারা আরো হিংস্র হয়ে উঠেছিল। পলাশকে মেরে রক্তে ভাসিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। কিন্তু পলাশের শুয়ে থাকলে তো চলবে না, ফুল অপেক্ষা করছে তার জন্য। এই কথা চিন্তা করেই টেনে তুলে রক্তাক্ত দেহটা পলাশ ছুটতে বেরোয় রক্তাক্ত পায়ে ঝাপসা চোখে। গলির পথ থেকে বেরিয়ে অবশেষে খুঁজে পায় এক ফালি আলোর দিশা, মহাসড়ক। পথচারীদের প্রশ্ন করতে করতে হেঁটে পৌঁছায় মতিঝিল মেট্রো স্টেশনে। সেখান থেকে কমলাপুর স্ট্যান্ডের ভাড়া 30 টাকা, কিন্তু পরশু তার কাছে 1 টাকা করেও রাখেনি রে পশুরা। পলাশ রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে ফুল ফুল করে। তার হাতে মোবাইল নেই, ফোন করার উপায় নেই। পলাশ সাহায্য চায়, টাকাও চায়, ফোনও চায়, কিন্তু কেউ এগিয়ে আসে না। সবাই তাকে দেখে পাগল ভাবে, ভয় পায় রক্তমাখা কাপড় দেখে। তবুও অন্ধকারের মাঝে এক দীপ্ত বিন্দু। একজন পথচারী লোক, অচেনা অথচ দেবদূতের মতো আশ্বাসের হাত বাড়িয়ে দেয়। নিজের বাইকে তুলে পলাশকে পৌঁছে দেয় কমলাপুর বাস স্ট্যান্ডে। পথে সেই লোকটার ফোন দিয়ে বারবার চেষ্টা করে পলাশ ফুলের নাম্বার ডায়াল করার। বারবারই একই, প্রতিবারই এক উত্তর ভেসে আসে, সংযোগ প্রদান করা সম্ভব না। পলাশ বাস স্ট্যান্ডে পৌঁছে প্রতিটি মুখের দিকে তাকায়, শুধু একটা প্রশ্ন ছুড়ে দেয়, এখানে সাদা জামা পরা মেয়ে দেখেছেন? খুব সুন্দরী, চোখে জল ছিল। মুদির দোকানদার, ফেরিওয়ালা, পথচারী, কারো হাত পা না ধরা বাকি রাখেনি পলাশ। সবাইকে ধরলো, কান্নাচোরা কণ্ঠে মিনতি করলো, কিন্তু কারো চোখে কোনো চিন্তার রেখা নেই, কেউ কিছু দেখেনি। শেষমেশ হঠাৎ এক গলা স্তব্ধ হয়ে গেল তার। পলাশ হাঁটু মেরে রাস্তায় বসে পড়লো, মাথার চুল টেনে ছিঁড়ে চিৎকার করে উঠল, ফুল রে, তুই কই রে আমার ফুল? ঠিক তখনই পাশের চাওয়ালা এগিয়ে আসলো, এসে পলাশের কাঁধে হাত রাখে নিচু গলায় বলল, আপনার বর্ণনা অনুযায়ী এক মাইয়া সামনের গলিতে এক লোকের লগে যাইতে দেখছি। মাইয়ারা জবর কান্না করতেছিল, সাদা জামা গায়ে। পলাশ ছুটতে পৌঁছালো এক পোড়া বাড়ির সামনে। অন্ধকারে ঢেকে থাকা এক গলি, এক কোণে দাঁড়িয়ে আছে বাড়িটা। ঠিক তখনই পলাশের চোখ গিয়ে ঠেকে গেটের সামনে পড়ে থাকা এক ছোট্ট জুতাতে। পলাশের বুকের ভেতরটা কেঁপে উঠল, একটা ঠান্ডা শ্বাস যেন হৃদয় ছুঁয়ে গেল। পলাশ ধীরে ধীরে জুতোটা হাতে তোলে। এই জুতো সে চেনে, খুব ভালো করেই চেনে। গেটের ওপাশে লাল আলোর আবছা ভেসে আসছে, নিশ্চিত বন্ধ করে রেখেছে কেউ তাকে। পা রাখে পলাশ বন্ধ বাড়িতে। ভাঙা দরজা ঠেলে দিতেই কোকিয়ে ওঠে। আশেপাশে ভাবে, মেঝের দিকে দৃষ্টি ফেলতে পলাশ বুঝতে পারে সে আর নেই, কিন্তু একটার মাঝখান থেকেই চিরতরে ভেঙে গেছে। সামনে দৃষ্টি ছিল তার মৃত্যু থেকেও নির্মম, মৃত্যুর থেকেও নীরব আর করুণ। পলাশের চোখ বন্ধ করে ফেলে, দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, তবুও কান্না নেই, চিৎকার নেই। নিজেকে নিজে অনুভব করতে পারে না, শরীরে ব্যথা নেই কোনো, নিঃশ্বাস আসছে না যেন। শুধু পা দুটো জমাট বাঁধা অবস্থায় মতোই সীসার মতো আটকে আছে জায়গায়। পলাশ দাঁড়িয়ে থাকে জুবুথুবু হয়ে, শুধু অশ্রু গড়িয়ে পড়ে অন্তহীন নীরবতার ভেতর থেকে। পলাশ নিজের গায়ে শার্টটা খুলতে গিয়ে এক কোণে পড়ে থাকা ফুলের সেলোয়ারটি তুলে নেয়। চোখ বন্ধ করে নিঃশব্দে ফুলকে পরিয়ে দেয় সেটি। ফুলের ছিন্ন ভিন্ন কামিজের সাথে শার্টটি জড়িয়ে দেয় যত্ন করে। নিঃশ্বাস তখনও আটকে ছিল পলাশের, বুক ধরফর করছিল। আলগোছে ফুলের নিথর দেহটা শরীরে নিজের বুকে শক্ত করে চেপে ধরে, গলা থরথর করে কাঁপছে, ঠোঁটটা শুকনো। তবুও পলাশ সহজ গলায় জিজ্ঞেস করে ফলে, ওরা তোকে ছুঁয়েছে ফুল? ফুল কোনো উত্তর দেয় না, তার চোখে আলো নেই, মুখে শব্দ নেই। এতদিন যে প্রাণটা স্নিগ্ধ, নিষ্পাপ, চঞ্চল, নিস্তেজ, নিশ্চুপ ছিল, পলাশের বুকে কেঁপে ওঠে। এই তো তার ফুল না? এ যেন প্রশ্নের 3টা উত্তর দেয়। তার ফুল তো চুপ থাকে না। হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে যায় পলাশের। বুক থেকে সরিয়ে ফুলের মুখের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে সে, এই ফুল রে, আমার নিষ্পাপ ফুল, কথা বল জান, কিছু বল। ওরা খুব খারাপভাবে ছুঁয়েছে তোকে, আমি
একটাকেও ছাড়বো না, কথা দিতেছি, একটারও ছাড়বো না। তুই উঠে বস, তুই দেখ আমি কেমন করে জানোয়ারগুলোকে ছিঁড়ে ফেলি। পলাশ পাগলের মতো চুমু খেতে থাকে ফুলের নিথর মুখে। কাঁদতেও ভুলে গেছে ছেলেটা, কণ্ঠে পাগলা সুর, গলা যেন শোকের আগুন। পলাশ বিলাপের সুরে বলতে থাকে, জান রে চোখ খোল, এই দেখ তোর পলাশ ভাই তোকে ছুঁয়ে দিয়েছে, আর কেউ না। আর কোনো অপবিত্র ছোঁয়া থাকবে না তোর গায়ে। আমি তোরে আজই বিয়ে করব ফুল, আজই। এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব, কেউ জানবে না, বুঝবে না আজ রাতের ভয়। ফুল রে ফুল, মুখ খোল, উঠে বস। আমরা বিয়ে করুম না। এবার আর কাউরে বলুম না, কোনো বন্ধু সাহায্য নিব না, সরাসরি আব্বার পায়ে পড়ে যাব। রাজি না হইলে গলায় ফাঁসি দিব। তোরে নিয়া ভাইগা যাইমো, তুই খালি চোখ খুল ফুল। তুই শুধু তোর পলাশ ভাইরে দেখ কি করে তোর লাইগা। পলাশের কণ্ঠ রুদ্র হয়, গলার গহীনে থাকে কষ্টের গহনি যেন বেরিয়ে আসছে। হঠাৎ কণ্ঠে চোখ পড়ে ফুলের গলায় ওড়না দিয়ে পেঁচানো গভীর কালো দাগ। আর পলাশ যেন নিচেই এক পিচাস রং ভেঙে পড়ল। ওই দাগে পাগলের মতো চুমু খায়, বারবার যেন সমস্ত ব্যথা চুষে নিতে চাইছে নিজের ভেতরে। তারপর চোখ পড়ে ফুলের বাম হাতে, আঙুলে চকচকে একটি স্বর্ণের আংটি। পলাশ সেই হাতে মুখে ঠেকিয়ে কাঁপতে থাকে। জানোয়ারগুলো হয়তো খেয়াল করেনি ওর আংটিটি, নইলে ইজ্জত আর প্রাণের সাথে এতটা লুটে নিত নাকি? অথবা এর ছিল শুধু পশুর মতো কামনা, বিষাক্ত ঝাঁপ, মানসিক নয় শারীরিক জিঘ্নতা, এক নগ্ন উচ্ছ্বাস। পলাশ তখন কেবল চুপচাপ ফুলকে বুকের মাঝে আরো শক্ত করে চেপে ধরে, যেন কিছুই হয়নি, তার কাছ থেকে হারিয়ে যায়নি। ছেলেটি কাঁপে, কাঁদে, তবুও ভীত মেয়েটি নড়ে না, কথা বলে না। ব্যস্ত শহর থেমে থাকে না, শহরের ব্যস্ততা নিজের মতোই চলে যাচ্ছে। এখানে কেউ থামে না, কেউ চায় না পাশের মানুষের চোখের দিকে। তারা কেবল ছুটে চলে স্বার্থ, সংকট আর স্বপ্নের দৌড়ে। এই ছুটন্ত মানুষেরা হয়তো জানে না তাদের আড়ালে ঝরে যায় কত ফুল, নিভে যায় কত প্রাণ। আবারও অনেকেই হয়তো জানে না, তবুও তারা থামে না। হয় তারা অতিরিক্ত স্বার্থপর, নয়তো ভীত, নয়তো একেবারে অপরক। আবার হতেও পারে বিপদে সাহায্য করতে মতো মানসিকতা নেই। এই যে ফুলকে যে জানোয়ারগুলো টেনে হিস্ট্রিভাবে খেয়ে যাচ্ছিল, তখন রাস্তার একপাশে শুয়ে থাকা বোবা পঙ্গু মানুষটি দেখলেও কিছু বলতে পারেনি, কারণ সে চাইলেও পারতো না। সে ছিল নিশ্চয়। আর তারপরও সে পোড়াবাড়ির সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, এক বাবার বয়সী লোক তার কানে পৌঁছেছিল ফুলের ফেটে পড়া আর্তনাদ। তবুও সে থামেনি, পা বাড়ায়নি, হয়তো ভয়ে, নয়তো বা নিজের রক্ষার চেষ্টায়, অথবা বিপদে সাহায্য করার মানসিকতা ছিল না তার। থাকলে হয়তো আজ ফুল বেঁচে থাকতো, হয়তো আরো কিছু নিষ্পাপ প্রাণ রক্ষা পেত। তবে হঠাৎ করে ব্যস্ত শহরের পায়ের গতি থেমে যায়, ছুটে চলা যানবাহন দাঁড়িয়ে যায় ধাক্কা খাওয়ার বিষয়ে। সরু এক গলির ভেতর থেকে বেরিয়ে এসেছিল একটি ছেলে, পাঁচকলা করে নিথর এক দেহ। ছেলেটির শরীরে নেই কোনো ঠিকঠাক পোশাক, গায়ে অসংখ্য কাটশিটে আঁচ, ধর্ষণের স্পট চিহ্ন, অথচ এই মুখখানা ছিল স্নিগ্ধ। শহরের লোকজন হঠাৎ করে আবেগী হয়ে ওঠে। এক মহিলা ছুটে এসে ছো মেরে পলাশের বাহু থেকে ফুলকে কেড়ে নেয় বুকে। আর পুরুষরা, তারা তো কিছু বোঝে না, শুধু ধরে নেয় ছেলেটি ধর্ষক। পলাশের ওপর ঝাঁপিয়ে পড়ে সবাই, তার শরীরে একের পর এক পায়ের লাথি ঘুষি মেরেই চলে, কিন্তু পলাশ নড়ে না, একটু প্রতিক্রিয়া করে না, পাথর হয়ে থাকে। কারণ তখনও পলাশের এক হাতে ফুলকে ধরে রেখেছে কঠিনভাবে। শুধু নারীরা ফুলকে টেনে পাশ থেকে পলাশকে নিতে চায়, অসাবধান হয়ে ফেলে দেয় মাটিতে। ঠিক তখনই পলাশের আত্মা কেঁপে ওঠে। এতক্ষণ গিলে ছেলেটা ব্যথা অনুভব করতে পারছিল না। পলাশের বুকের ভেতর ফেটে যায়, সে চিৎকার করে ওঠে গলা কাঁপিয়ে, আমার ফুল ব্যথা পাবে। পলাশের পাঁজরের হাড় ভেঙে গেছে, চল থেতলে চূর্ণ বিচূর্ণ, শরীরের কোথাও হাড়ের অবস্থা অনিষ্ট নেই, রক্ত ভেসে যাচ্ছে রাস্তায় ধুলো, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। অন্ধকার ও পুরু এক পর্দা নামতেই দৃষ্টির ওপরে। তবুও পলাশের চোখ বুঝে বেড়ায় ফুলের অসংখ্য পায়ের ফাঁক বলে, চোখ বুঝে শুধু তার ফুল।
এমন সময় ভিড় ঠেলে এগিয়ে আসে এক মধ্যবয়সী পুরুষ, ফুলের ফুফা রহিম আলী। তিনি এসেছিলেন ভাগ্নিকে খুঁজতে, কিন্তু পলাশকে ভাবে রক্তাক্ত পড়ে থাকতে দেখে থ মেরে যান। মুহূর্তেই দৌড়ে গিয়ে পলাশকে কোলে তুলে নেয়। বাবা, মার একমাত্র আদরের ছেলে, এমন কি অবস্থা? হাহাকার করে ওঠে সে, চোখের কোণে ভিজে যায় জলে। বুট জুতোর আঘাতে পলাশের চোখের মনি নষ্ট হয়ে গেছে, বোধহয় কিছুটা দেখতে পাচ্ছে না সে, শুধু শ্রবণ শক্তি জোরে রহিম আলীর কণ্ঠ চিনে। পলাশ শেষ নিঃশ্বাসের এক মুহূর্তে শুধু কাপা ব্যথায় বলে ওঠে, তার কণ্ঠ বেয়ে একটি কথাই বলে ওঠে, আমার নিষ্পাপ ফুলটারে জানোয়ারের মতো ছিঁড়া খাইছে ওরা ফুপা। এরপর নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে দেয় পলাশ। রহিম আলীর কোলে মাথা এলিয়ে পড়ে থাকে চিরতরে। চমকে ওঠে রহিম আলী, চোখ তুলতেই দেখে সামনে নিথর দেহে পড়ে আছে তার আদরের ভাগ্নি ফুল। মুহূর্তে কেঁপে ওঠে তার সারা শরীর। এক লহমায় হারিয়ে যায় দুটো প্রাণ, যারা ছিল সবচেয়ে নিষ্পাপ, সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য। তাদের মৃত্যু মুক্তি মিলতেই সবচেয়ে গভীর সংকটে পড়েন রহিম আলী। তাকে আগলে রাখবেন, কাকে কাঁধে তুলবেন, কাকে কি করবেন, কাকে নিয়ে বিলাপ করবেন সে? এই অসহায় মুহূর্তে তিনি শুধু চেয়ে থাকেন দুটো নিথর দেহের দিকে। আর কাঁদবেন কাকে নিয়ে? আশেপাশের মানুষগুলো যারা পলাশকে ধর্ষক ভেবে পিষে দিয়েছিল পায়ের নিচে, তারা হতভাগ হয়ে চেয়ে থাকে এক ফোপা, এক বৃদ্ধ পুরুষ ধর্ষকের গায়ে চুমু খেয়ে কাঁদছে। না, সে তো ছিল প্রেমিক, ছেলেটা সে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচাতে চেয়েছিল তার নিষ্পাপ ফুলকে। তারপর কি হলো জানেন? সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল অসংখ্য ভিডিও। সেখানে দেখা যায় প্রমাণ ছাড়া এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজপথে ঝাঁপিয়ে পড়ে তারা, কারণ যাকে মারা হলো সে ছিল ঢাবির একজন মেধাবী ছাত্র। শাহবাগ অবরুদ্ধ হয়। ফুলের ফুপা দাবি হয়ে মামলা করেন। প্রশাসন তখন যেন ঘুম থেকে জাগে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, শনাক্ত করা হয় ফুলের ওপর পোষাবিক সেই ধাবনগুলো কে করেছিল। শুরু হয় বিচার, শেষ পর্যন্ত আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয় ধর্ষকরা। কিন্তু এতে থেমে থাকে না, আরো উত্তল হয় ঢাকাবাসী। হ্যাঁ, এই শহরের মানুষই শহরের নামে তারা ধর্ষকের ফাঁসির দাবিতে। এরপর কি ঘটেছে তা তো পুরোটা জানা না গেলেও জানা যায় এক পরিবার কিভাবে এক নিমিষে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। প্রাণের একমাত্র ছেলেকে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যার ভিডিও দেখে সহ্য করতে পারেনি আফজাল সাহেব। হাসপাতালে নেবার আগে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি। স্বামী সন্তানের শোকে বিছানায় পড়ে থাকে পলি আক্তার। আর সেই মানুষটা ফুলের বাবা, তিনি তখনও ব্যস্ততা মেয়েটাকে নিয়ে পৌঁছাতে পারেননি ঢাকায়। তিনি আজ একবার ঘর কোনো সবশেষে একটুখানি বলা যায় এই ঢাকাকে বলে জাদুর শহর, প্রাণের শহর। এখানে রঙের নিচে চাপা পড়ে থাকে রক্তের দাগ। এই পর্যন্ত ছিল জাদু শহর ঢাকারে। আসলে গল্পটা পড়লে বোঝা যায়, যারা আসলে ঢাকা শহরে আমরা থাকি তারা জানি যে আসলে ঢাকা শহরটা এমন না। হয়তো বা খুব একটু গল্পের লাস্ট পার্টগুলোতে এসে একদম ফিলিংসটা চলে আসছে আসলে গল্পের বিষয়টা। গল্পটার সাথে বাস্তবে অনেক মিল আছে। যদি কেউ ঢাকায় থাকেন বা কখনো থাকছেন তো তারা এগুলো বুঝতে পারবেন রাস্তাঘাটে মেয়েদের জন্য যে কতটা ভয়ঙ্কর। একটা লোকাল বাসেও হচ্ছে আপনি স্বস্তি পাবেন না, এত প্রকার মানে চোখ দিয়ে আপনাকে গিলে খাবে এমন একটা পরিবেশ। আর সাহায্যের কথা, মানুষ এখন এমন একটা পরিবেশ তৈরি করছে যে কোনো কিছু হইলে মানুষ সেটা হচ্ছে ফোনে ধারণ করে, নিচে ভাইরাল হওয়ার চেষ্টায় থাকে। সাহায্য বলে যে একটা শব্দ আছে এটা এখনকার মানুষরা জানে না। সত্যি ঢাকা শহর জাদুর শহর। আর এই গল্পটা শুধু আমি মনে করব যে তারাই অন্তর থেকে ফিল করতে পারবে যারা হচ্ছে মূলত ঢাকা শহরে থাকেন।